প্রকৃতির নিস্তব্ধতা কাটিয়ে তুলেছে শেয়ালের হুক্কা হওয়া ডাক। 42 কুকুরে ঘেউ ঘেউ শব্দ কানে বিঁধছে যেন। নিশাচরের মতো জেগে আছে দুটো মানুষ। একজন বন্দি অবস্থায় বসে আছে, আরেকজন বাঁদরহারা ঘুরে বেড়াচ্ছে ঘরের এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত। কিছুক্ষণ পর পর মৃদু শব্দ হচ্ছে, কেউ লোহা জাতীয় কিছু সংঘর্ষ মতো আওয়াজ হচ্ছে। পিট পিট করে চোখ নিয়ে নিজের মৃত্যুর সন্ধিক্ষণ দেখছে আরাপ। ভেতরটা ভয়ে ফেটে যাচ্ছে, চোখে মুখে ফুটে উঠেছে বাঁচার আকুতি। হাত নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে আরাপ, মুখ যে বাঁধা। আজ আর কোনো মুখোশধারী নয়, কেউ নিজেকে মুক্তভাবে উপস্থাপন করেছে, মৃত্যুর বার্তা নিয়ে এসেছে। অথচ ক্রোধে ফেটে পড়ে দুই ঘা লাগানোর মতো শক্তি তার মাঝে নেই। সেই যে পুলিশের থেকে পালিয়ে পেট ভরে খেয়েছিল, তারপর একটা দানাও জুটেনি। পানি পিপাসায় গলা যেন খরার পরিণত হয়েছে, এক ফোঁটা পানিও পায়নি। নাক দিয়ে গোঙানির চেষ্টা করে আরাপ, ক্ষীণ শব্দ হয়, যা কারোর পৈশাচিক হাসির অন্তলে তলিয়ে যায়। হাসি থামে অনেকক্ষণ পর। এগিয়ে আসে লোকটি, আরাপের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে। লোকটি এখানে বলে ওঠে, গলা শুকিয়ে গেছে, ওকে নো প্রবলেম, ওয়েট। কথা বলে লোকটি হেলতে দুলতে বাইরে চলে যায়। ফিরে আসে মদের বোতল নিয়ে, চেয়ারে বসে মদের বোতলটা শব্দহীনভাবে ফ্লোরে রাখে। বাম হাতে থাকা দুটো গ্লাসে তরল পানীয় ঢেলে এগিয়ে দেয় আরাফের দিকে। কিছুক্ষণ হাত বাড়িয়েই রাখে, বিনিময় হয় না, কারণ আরাফের যে হাত বাঁকা। লোকটি ভ্রুকুচকে বলল, কি হলো, নিচ্ছে না কেন? ইচ্ছে নেই? আচ্ছা সমস্যা নেই, আমিই খাচ্ছি। কথাটা শেষ করে আইস করে চুমুক বসায় গ্লাসে। তৃপ্তিতে চোখ বুজে নেয় সে। লোকটি খেতে খেতে বলে ওঠে, আহ, অমৃত। অপাটা মিস করে গেলেন কিন্তু। আরাপ করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মদের গ্লাসের দিকে। পিপাসাটা বেড়ে যাচ্ছে। লোকটা বেশ খানিকটা সময় আরাপকে দেখিয়ে দেখিয়ে মদ পান করে। নেশা ধরে যাচ্ছে, তবে সেটা রক্তের নেশা নাকি মদের নেশা সেটা বুঝে উঠতে পারে না। চেয়ারের পেছনে থাকা চাপাটিটা হাতে তুলে নিয়ে বিকট শব্দে হাসতে থাকে লোকটি। ভয়ে জমে যায় আরাপ, পাকস্থলী যেন গুলিয়ে ওঠে। লোকটি কোনো রকম বাক্য ব্যয় না করে ধারালো নখ বসিয়ে দেয় আরাপের চক্ষু কোঠরে। মৃগী রোগীর মতো ছটপট করতে থাকে আরাপ। ইতিমধ্যেই চোখ বেয়ে রক্তিম অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। লোকটি যেন রক্তের খেলায় মত্ত হয়ে উঠেছে। রক্তে রক্তিম হওয়া বাম হাতটি নাকের সামনে ধরে। নাসিকাপত্রে ছিদ্র দিয়ে অক্সিজেনের সাথে প্রবেশ করে রক্তের মিষ্টি ঘ্রাণ। উন্মাদ হয়ে হিসিয়ে বলে ওঠে লোকটি, রক্তের পিপাসাটা মনে হয় তীব্র হচ্ছে। লোকটি কিছুক্ষণ চেয়ারে বসে থাকে, তারপর ঝিম মেরে মাথা নিচু করে কিছুক্ষণ থাকে। আরাপের ছটপটানি বেড়েই চলছে এদিকে। হয়তো ছেলেটা এখন অজ্ঞানী হয়ে যাবে। লোকটি গলা পরিষ্কার করে সরল গলায় বলে ওঠে, তোকে আমি মুক্ত করে দেব, বাঁধন খুলে দরজায় রেখে আসবো। 5 মিনিট দৌড়াবি, 5 মিনিটের পর তোকে যদি আমি ধরতে পারি, তবে তোর রক্ত দিয়ে আজ আমি গোসল করব। যদি ধরতে না পারি, তাহলে তুই বেঁচে যাবি। খেলাটা জব্বর না? আমার কিন্তু বেশ মজা লাগছে। আরাপ তীক্ষ্ণ আশা যেন খুঁজে পায়। লোকটি হাত পায়ের বাঁধন খুলে দেয়, মুখের বাঁধন খুলতে গিয়ে হাত নামিয়ে ফেলে। আরাপকে দরজা পর্যন্ত রেখে দাঁড়িয়ে পড়ে পেছনে। এক মুহূর্ত সময় ব্যয় করে না আরাপ, লোকটিকে ধাক্কা মেরে দৌড়াতে থাকে। জমিনে লুটিয়ে পড়তেই লোকটি উন্মাদের মতো হাসতে থাকে। চিৎকার করে বলে ওঠে লোকটি, সময় শুরু হলো এখনই। টিক 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 টিক। এদিকে প্রাণপণে দৌড়াচ্ছে আরাপ। কখনো গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, কখনো আবার লতাপাতা অগোছালো পা বেজে মুখ থুবড়ে পড়ছে জমিনে। তবুও সে থেমে নেই, জানে না কোথায় আছে, শুধু বুঝতে পারছে এটা একটা জঙ্গল। না হলে এত গাছ আগাছা লতাপাতা থাকতো না। ক্ষীণ সন্দেহ থেকে সে দৌড়াচ্ছে, রাস্তাটা খুঁজে পেলেই জীবনটা বেঁচে যায়। কতক্ষণ ধরে যে দৌড়াচ্ছে সে জানে না, হিসেব কষা হয়নি। কান খাড়া করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আরাপ। কারোর পায়ের শব্দ, গতিবেগ, দৌড়ে এদিকেই আসছে বোধহয়। কি করবে আরাপ? আরাপ দিশেহারা হয়ে যায়, চোখ থেকে অঝরে রক্ত পড়ছে। হয়তো বাঁচার আশাতেই জোর করে নিজেকে শক্ত করে রেখেছে। খানিক মুহূর্ত ভাবে আরাপ, হাতড়ে দেখে জায়গাটা ঝোপঝাড়, গাছপালায় হাঁটা মুশকিল। পায়ের শব্দ নিকটে আসতেই তাক বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, মুখের বাঁধন খোলার চেষ্টা করে, পারে না। ধৈর্য হারিয়ে ব্যথাতুর শব্দ করতে গিয়েও চুপ মেরে যায়। হৃৎপিণ্ড ভয়ের কবলে পড়ে। বাঁচার আশা না থাকলে হয়তো শরীরটাও নেতিয়ে পড়তো। কেউ শীষ বাজাচ্ছে, বেসুরো শীষ। কয়েক পা দূরেই আরা বুঝতে পেরে আরেকটু গুটিয়ে নেয় নিজেকে। ভেসে আসে কারোর হাসির শব্দ। লোকটি বলছে, আরা বেবি, কোথায় তুমি? লুকোচুরি খেলছো কেন? দিস ইজ নট ফেয়ার ম্যান। কথা ছিল দৌড়াবে, তুমি তোমার কথা রাখোনি কিন্তু। কেন রাখোনি? আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল।
ভাঙাচোরা হৃদয়টাকে কে জোড়া লাগাবে বলো? একথা বলে লোকটি কিটকিটিয়ে হেসে উঠল। হাসির ধমকে শরীরটা যেন নড়ে ওঠে। দুহাত প্রসারিত করে ঘুরতে থাকে লোকটি। কিছুটা সময় এভাবে পার করে। তারপরে নাটকীয় ভঙ্গিমায় বলে ওঠে লোকটি, আমার ভাঙাচোরা হৃদয়টা আর্তনাদ করে বলছে, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। বিষাক্ত রক্তের ছোঁয়ায় আমার হৃদয় জোড়া লেগে যাবে। মানুষ হয়ে মানুষের উপকার করা তোমার কর্তব্য আরা। প্লিজ কাম। এভাবে নাটকীয়তা বজায় রেখেই লোকটি বুকের বাম পাশে হাত রেখে বসে পড়ে, ঠিক আরাপের পাশ ঘেঁষে। শরীরটা ছুঁই ছুঁই আরাপের মতো হাত পা জড়সড়ো করে বসে পড়ে। তারপর মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আর একটু পথ গেলেই বড় রাস্তাটা পেতে। তোমার ভাগ্যের উপর বড়ই মায়া হচ্ছে। তুমি তোমার কথা রাখোনি আরা, আমিও রাখতে পারছি না। গুড বাই। কথাটা সমাপ্তি ঘটার আগে লোকটি আরাপের কণ্ঠনালী বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। হাত পা ছুটোছুটি করতে থাকে আরাপ। লোকটি হাসতে হাসতেই আরাপের ডান হাত মুচড়ে ধরে। চোখ থেকে অশ্রু বিসর্জন দিতে পারে না আরাপ। সে তো রক্ত ঝরেই পড়ছে। কিছুক্ষণ ছুটোছুটি করে চুপ হয়ে যায় আরাপ। মাটির দেহ মাটিতেই কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লোকটি থেমে নেই। দক্ষ হাতে শরীরটা পার্টসগুলো কাটতে থাকে। চোখের মুখে তৃপ্তি, রক্তের নেশা। পুরো শরীর যখন খণ্ড খণ্ড, মাথাটা আলাদা করে গাল চেপে ধরে। হিসিয়ে বলে ওঠে, কথা বলো আরাপ, একটু কথা বলো। আগে না কত কথা বলতে, মুখ দিয়ে কত নোংরা কথা মা জাতিকে শোনাতে। এখন একটু কথা বলো, বলবে না? একটু বলো। নিচের ঠোঁট এক আঘাতেই কেটে ফেলে। সেটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দেখে। মুখে হাসি বজায় রেখে বলল, কত সুন্দরীদের উপর নিজের কুনজর ধরে রাখতে। চোখগুলো কই তোমার? আমার ছোট নখগুলো তোমার চোখগুলো তুলে নিল। নাক দিয়ে মা জাতির শরীরে ঘ্রাণ নিতে না? এখন যত্ন নিয়ে নাকের পাটা দুটুকরো করে ফেলে। হাতটা মাঝখানে রেখে দেয়। কিছুক্ষণ দেখে ফট করে একটা কান কেটে নিয়ে বিকট শব্দ করে হেসে ওঠে। মাথাটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এটা কি আরাপ? হ্যাঁ, একদমই চেনা যাচ্ছে না। ঠোঁট নাক চোখ কান ছাড়া মানুষ চেনা যায়? উঠে দাঁড়ায় সে। কাটা মাথাটায় চুলে হাত গুজে হাঁটতে থাকে। রক্ত গড়িয়ে পড়ে, মাটি ভিজে যায়। লোকটি বিড়বিড় করে বলে ওঠে, তুই যদি আমার কলিজায় নজর না দিতি, বিশ্বাস কর এত সুখের মৃত্যু তোর হতো না। আরও কয়েকটা দিন নিঃশ্বাস নিতে পারতি। ব্যাড লাক। শাশুড়ির ঘরে বসেছিল মনিরা। সাহেলা বেগমের নাকি আজ গল্প করতে রাত কাটানোর ইচ্ছে হয়েছে। মনিরাও না করেনি। দুদণ্ড বসে গল্প করার লোকই বড় অভাব। একবার যেহেতু সুযোগ পেয়েছে, হাতছাড়া করেনি। নানান রকম শুকনো খাওয়া নিয়ে বসেছে। সাহেলা বেগম গল্প করছে নিজের বাবা দাদার আমলের। ছোটবেলা কেমন কেটেছে, স্কুল কলেজে কটা বন্ধু ছিল, সেসব মন দিয়ে শুনছে মনিরা। এসব উদাসীন গল্পগুলো ভালো লাগছে তার। হুট করেই সাহেলা বেগম নিশ্চুপ হয়ে যান। চাপা শ্বাস ফেলে বলে ওঠেন, সেই সময় আমি ক্লাস 8-এ পড়তাম। লাফালাফি দাপাদাপি করেই দিনটা কেটে যেত। সকালে উঠেই মণ্ডপে যাওয়া, এতে মায়ের হাতে কিল খাওয়া, আর শেষে ছুটতাম স্কুলে। দল বেঁধে যেতাম, গল্প করতাম, আর একজন আরেকজনের উপর হেসে ঝুলে পড়তাম। গল্পগুলো কি ছিল জানো? কে কয়টা প্রস্তাব পেয়েছে, কার প্রেম কেমন চলে, কে কোথায় দেখা করতে গিয়ে বাবা মায়ের হাতে ধরা পড়েছে। কি আমাদের যে ছিল দিনগুলো। কথাগুলো বলে দীর্ঘশ্বাস গোপন করলো মনিরা শাশুড়ি। এই দিকে মনিরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। সাহেলা বেগম হঠাৎ করেই মুচকি হেসে বলে উঠল, রামিজদা। নামটা যেমন সুন্দর, মানুষটার সৌন্দর্য ছিল চোখ ধাঁধানো। গায়ের রং ফর্সা ছিল না, কুচকুচে কালো রং। অন্ধকারে মানুষ বোঝা যেত না, কিন্তু ছিল নজরকাড়া চেহারা। উঁচু নাক, বড় বড় চোখ, কালো মোটা ভ্রু যুগল, কালো কুচকুচে ঠোঁট। যখন সাদা দাঁতগুলো দেখিয়ে হাসতো, মনে হতো জনম ভরে শুধু দেখতেই থাকি। সাহেলা বেগম যেন চোখের সামনে মানুষটাকে দেখতে পেয়েছে, তাই রূপের বর্ণনা দিলেন। কে হয় মানুষটা, যার শরীরের প্রতিটা ভাঁজ মনে রেখেছেন? কাছের কেউ? মনিরা ভাবনাগুলো সত্যি প্রমাণ করে দিয়ে সাহেলা বেগম বলে উঠলেন, তখন উঠতি বয়সে ছন্নছাড়া, এপাড়া ওপাড়া করে দৌড়ে বেড়াতাম। রামিজদার প্রেমে পড়লাম। বয়স ছিল আমার বয়সের দ্বিগুণ। ছোটবেলা থেকে রামিজদা বলে ডাকতাম। আমাদের বাড়ির গেটে এসেই ডেকে উঠত, ও শালু আছিস নি? রামিজদা আইছে রে, আয় আয় বাইর হ, দেখ তো তোর জন্য কি নিয়ে আছি। কি সুন্দর আদুরে ডাকে ডাকতো। আমি কাজ পড়া ফেলে দৌড়ে যেতাম, আর দেখতাম বরাবরের মতো 8 আনার চকলেট নিয়ে ঘাসের ওপর বসে আছে। তখন তো 8 আনার অনেক দাম ছিল। খুশিতে খিলখিল করে হেসে উঠতাম, আর হাত পেতে নিতাম। বলতো মাথা টিপে দে, ঘাড় টিপে দে, পা টিপে দে, না হলে চকলেট পাবি না। আমিও চকলেটের লোভে হাত পা টিপে দিতাম।
এমন করতে করতে কখন যে কিশোরী শাইলো রমেশদার প্রেমে পড়লো বুঝে উঠতেই পারলো না। শুরু হলো নতুন পাগলামি, ইনিয়ে বিনিয়ে রমেশদার সাথে কথা বলতাম, কোনো কারণ ছাড়াই চারপাশে ঘুরতাম রামেশদার। পড়ায় মন ছিল না। একদিন টের পেলাম কিশোরী শালু তার রামেশদার মনে জায়গা করতে পেরেছে। ভালোবেসে তাকিয়ে থাকতো, ঘন ঘন আমাদের বাড়ি আসতো। আমি বুঝো না বুঝার ভান করতাম, তার মুখ দিয়ে শোনার অপেক্ষা করতাম। কিন্তু রমেশদা পাল্টে গেল, আগের মতো শালু বলে ডাকে না, আমাদের বাড়ি আসে না। আমাকে দেখে কোথায় যে চলে যেত, সারা দুপুর অপেক্ষা করতাম, দেখা পেতাম না। সদ্য প্রেমে পড়া মন বিরহ ব্যথা মেনে নিতে পারেনি। এক সন্ধ্যায় আর কোনো কথা বললেন না সালেহা বেগম, চুপ করে গেলেন। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। মনিরা বিচলিত না হয়ে পানির গ্লাস এগিয়ে দিল। কৌতূহল জাগছে ভীষণ, কি এমন ঘটেছিল সেই সন্ধ্যায়। সাহেলা বেগম নিশ্চুপে কিছুক্ষণ কাঁদলেন, তারপর চোখের পানি মুছে মুখে হাসি এনে খোলা জানালা ভেদ করে অদূরে পাহাড়ে উদাসীন দৃষ্টি নিক্ষেপ করলেন আর বললেন, এক সন্ধ্যায় মাকে লুকিয়ে বের হলাম বাড়ি থেকে। গ্রামের পথ ঝোপঝাড়, মনের মধ্যে ভয়ের থেকে রামিজদা ঘুরছিল বেশি। কয়েক বাড়ি পার হতেই রামিজদার বাড়ি। দেখলাম কাকি অজু করছে, নামাজ পড়ছে। কাকি কে না বলেই সোজা রামিজদার ঘরে ঢুকে পড়লাম। কালো কুচকুচে দেহখানা বিছানায় মিশে আছে। কতদিন পর দেখলাম, চোখ জুড়ালো। রামিজদা তখনও বুঝতে পারেনি যে আমি এসেছি। মা ভেবে বলে উঠলেন, আম্মা আমার ভালো লাগতেছে না কিছু, একটু মাথায় হাত বুলিয়ে দিবা। লোভ সামলাতে পারিনি আমি, গুটি গুটি পা ফেলে রামিজদার মাথার কাছে বসলাম। হাত ভীষণ কাঁপছিল, কি যে কান্না পাচ্ছিল। সাহস করে হাতটা মাথায় রাখতেই আমাকে চমকে দিয়ে রামিজদা বলল, বাড়ি ফিরা যা সাহেলা, কেউ দেখা ফেললে তোরেই মন্দ কইব। আমার কান্নারা এবার বাঁধ ভেঙে গেল। ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলাম রামিজদার বুকে। একটুও না করেনি রামিজদা, আবার আগলেও নেয়নি। যখন কান্না ভেজা কণ্ঠে আমি বলে উঠলাম, তোমার মুখে সালেহার নামটা অপরিচিত লাগছে রামিজদা, শালু বলে ডাকো না একটু, কতদিন শুনি না। আমার বুকের যন্ত্রণা হয়তো রামিজদার বুকেও ছিল। সারাদিন হেসে খেলে বেড়ানো রামিজদার চোখে কোণে সেদিন জল দেখেছিলাম আমি। প্রথম মৃত্যু তো সেদিনই হয়েছিল। আমার মাথায় হাত রেখে রামিজদা বলে উঠেছিল, সবার মুখে সবকিছু শোভা পায় না, তুই ফিরে যা সালেহা, আর আহিস না কোনোদিনও। আমার হাতের বাঁধন আলগা হয়নি, আরো শক্ত হয়েছিল। জেদ ধরে বসে রইলাম। কাকি আমাকে দেখেই ঘরে খিল দিয়েছে। রামিজদা আমার সাথে না পেরে হার স্বীকার করে নিল। সেদিনই প্রথম আমাদের কাছে আসা মানুষটা পরম যত্নে আমার কপালে গালে থুতনিতে নাকি চুমু খেয়েছিল। সাহেলা বেগমের কথা শুনে মনিরার বেশ লজ্জা পেল। সাহেলা বেগম একদম নিজের গোপন সত্যকে ঢুকে গেছেন, তাই হয়তো বুঝে উঠতে পারেননি কাকে কি বলছেন। একবার থামাতে চাইল মনিরা, আবার কি ভেবে যেন থামলো না। সাহেলা বেগম আবার বললেন, তারপর রামিজদা বাড়ি দিয়ে গেল। বাড়ির উঠোনে পা পড়তেই আমার মাথায় খেললো আজ কি হতে পারে। আম্মা জানলে মেরেই ফেলবে। তাই দুরু দুরু বুক নিয়ে ভেতরে ঢুকতেই টের পেলাম যা ঘটার ঘটে গেছে। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগছে। আমাকে দেখেই আব্বা গর্জে উঠে বললেন, এই সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলি? আব্বা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার, তাই সব কথাই শুদ্ধ করেই বলতো। আমি কোনো রকম বললাম, আব্বা তন্নিদের বাড়ি গিয়েছিলাম। আর এমন হবে না আব্বা, কথাটাই যেন বলা ভুল হয়েছে। ইতিমধ্যে আম্মা তন্নিদের বাড়ি খোঁজ নিয়ে এসেছে। মিথ্যা শুনে আম্মা এলোপাথারি মারতে লাগলো। আব্বা মাস্টার মানুষ, গায়ে হাত তুলে না, আবার রাগ নিয়ন্ত্রণ করতেও পারছিল না, তাই বাড়ির বাইরে চলে যায়। আম্মা বিশ্রী বিশ্রী গালি দিয়ে বলতে লাগলো, কোনখানে গেছিলি ক, নাইলে আই তোরে মাইলা ফেলমু, মুখ পুরি কই গিয়া মুখ পুরাইয়া আইলি ক। কথাটা বলেই আম্মা আমারে ঘুইরা ফিরা দেখতে লাগলো। যখন খারাপ কিছু দেখলো না তখন শান্ত হলো, নরম করেই বলল, রামিজের বাড়ি গেছিলি তো? রামিজে আমি মানা করেছিলাম তোর সাথে কথা না কইতে, তারপরও রামিজে সাহস হয় কি কইরা। আর বুঝতে বাকি থাকলো না রামিদার এমন করার পেছনে তার আম্মা দায়ী। রাগ হলো, কথা বলা বাদ দিলাম আম্মার সাথে। ঘর থেকে বের হতাম না, আব্বার সাথে কথা বলতাম না। আম্মার কতবার যে এটা সেটা বলতে আসছে, সব সময় মুখ ফিরিয়ে রাখতাম। তখন তো আমি রামিজার মাঝেই ছিলাম। আম্মার ভয় কি বুঝতে পেরেছিলাম। আম্মা সব কিছু বুঝে আব্বাকে বলল। আব্বা ছিল বিচক্ষণ মানুষ, বেকার অশিক্ষিত ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না। আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলো। আমি ঠিক করলাম গলায় ফাঁস দেব, দিয়াছিলামও। কাকা দেখে বাঁচিয়ে নিল। দ্বিতীয়বার ভুল আর আব্বা করলো না, রামিজদার সাথে বিয়ে ঠিক করলো। দুজনের মুখেই কি হাসি, ডানা মেলে উঠছিলাম যেন। বিয়ে ঠিক হলো সামনের সপ্তাহে, শ্রাবণ মাসের শেষের দিকে। আমি রামিজদার বউ হলাম, সুখে যেন সীমা নেই। একটু পর পর শুধু শালু বলে ডাক দিত। সাত পাড়ার মানুষের সামনে ডাকলেও আমি দৌড়ে চলে যেতাম রামিজদার কাছে। গ্রামবাসী কত হাসাহাসি করতো। অনেকেই তো বলতো লাইলা মজনু, আবার অনেকে মুখ বেঁকাতো।
রামিজদার সাথে সংসারে 2 বছর কেটে গেল। বিয়ের পর রামিজদা কাঠমিস্ত্রি কারেন্টের কাজ করে টাকা আয় করত। আমার পড়াশোনার সব খরচ দিত আর বলতো তুই একদিন মস্ত বড় অফিসার হইবি স্যালু। তখন আমি সবাইকে কমু আমার বউ মস্ত বড় অফিসার। কালো মানুষটার জাদুতে মোহিত হলাম বারবার, শুধু তাকিয়েই থাকতাম। ভালোবেসে কত সময় তো কালাচাঁদ বলে ডাকতাম। নামটা ধরে ডাকলে রামিজদা খুবই খুশি হতো। মেট্রিক পরীক্ষার পর জানলাম আমার আর রামজান ভালোবাসার ফল আসতে চলেছে। রাত দিন কাজ করে টাকা জোগাড় করে 2 গ্রাম মিষ্টি বিতরণ করছিল সেদিন। যাকেই দেখতো তাকেই বলতো হুঁছো গো তোমরা, আমার শালু মা হইব। আর আমি বাপ, সে কি যত্ন, মাটিতে পা পড়তে দিত না যেন। সব কাজ নিজে হাতে করতো। শাশুড়ি আমার ছেলের সুখ বেশি দিন দেখতে পারলেন না। অতিরিক্ত খুশিতেই হয়তো পরপারে চলে গেলেন। ওই সময়ে মানুষটা পেটে থাকা আমাদের সন্তানের সাথে কথা বলতো। মেয়ের শখ ছিল ভীষণ, কিন্তু হলো ছেলে। বেজায় হয়নি। মসজিদে টাকা দিল, ফকির খাওয়ালো। বাচ্চার বয়স যখন 1.5 বছর, রামিজদা পড়ল টাইফয়েড জ্বরে। আমার মন কু ডাকতে লাগলো বারবার। বিছানায় শুয়ে থেকে মানুষটা বলতো, এই শালু আমার আদরের বউ, কান্তাছো কেন তুমি? আমার কিছুই হইব না, মেলা দিন বাঁচবো আমি তোমার লগে। পোলারে বিয়া করামু, নাতি নাতনি হইব, কত সুখ আমাদের। তুমি কান দিলে আমার বড় দুঃখ লাগে শালু। কাঁইদো না, আমি তোমারে অনেকখানি ভালোবাসি শালু, আমার বউ। এটাই যে আমাদের শেষ কথা হবে তা কি জানতাম আমি? জানলে আমি আমার রামিজদাকে ছেড়ে কোথাও যেতাম না। রান্নাঘর থেকে এসে দেখি আমার রামিজদা আর নেই। দেহটা বিছানায় পড়ে আছে অবহেলায়। কত শত অভিযোগ করলাম, কত অভিমান করলাম। আমার রামিজদা আর উঠল না, শালু বলে ডাকলো না। নিষ্ঠুর মানুষরা আমার রামিজদাকে নিয়ে মাটিতে শুয়ে রাখলো আর আমাকে নিয়ে গেল অসীম বেদনা। আমার রামিদাকে আর পেলাম না কোথাও। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। কান্নায় আর কথা বলতে পারছে না সাহেলা বেগম। মনিরার চোখের পানিও বাঁধ ভেঙেছে। সত্যিকারের ভালোবাসাগুলো এভাবেই হেরে যায়। সমাজের কাছে হেরে যায়, পরিবারের কাছে হেরে যায়, একতরফার কাছে হেরে যায়, নয়তো হেরে যায় বিধাতার নিয়মের কাছে। বিছানার চাদর খামচে ধরে কাঁদছে সাহেলা বেগম। পুরনো ক্ষত তাজা ভালোবাসাগুলো মনের কোণে ফুলে ফেঁপে উঠেছে। গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে মনিরা বের হয়ে আসলো ঘর থেকে। একা থাকতে দেওয়াটাই শ্রেয় মনে করলো সে। পরের ঘটনাটুকু না হয় পরেই শুনবে। তবে মনিরার মাথায় ঘুরছে অন্য বিষয়। পরে না হয় আরাফ উদ্দিনের সাথে বিয়ে হয়েছে। ছেলেটা কার কাছে আছে? আশরাফ উদ্দিন কি সেই ছেলে সহ সাহেলা বেগমকে গ্রহণ করেছে? তাহলে আতিকুর কি আগের পক্ষের সন্তান, নাকি এখানে লুকানো আছে সত্য ঘটনা? ভাবতে পারে না মনিরা। চোখের কোণে থাকা জলটা মুছে এগিয়ে যায় রিসোর্টের সামনের দিকে। বেশ গতিতে হাওয়া বইছে, বসার জায়গা রয়েছে। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ তার মনে হলো কিছুটা দূরে কোনো ছায়া হেঁটে যাচ্ছে। কৌতূহল বশত উঠে দাঁড়ালো সে। ভয়ও করছে। আস্তে আস্তে পা ফেলে সামনে যেতেই পরিচিত দুটো মুখ দেখে অবাক হলো ভীষণ। মনিরা কান পাতলো ফিসফিসানি আওয়াজ শোনার জন্য। গম্ভীর মুখশ্রী, তেজ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আহির। এই গভীর রাতে বারবার মেসেজ করে ডেকে আনার কোনো কারণই খুঁজে পাচ্ছে না সে। নাদিয়া সেই কখন থেকে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে আর চোখে তাকেও দেখছে। আরামের ঘুম বাদ দিয়ে এমন তামাশা বরাবরের মতোই অপছন্দ আহিসের। দাঁতে দাঁত চেপে বলল, ডেকেছ কেন? এই রাতের বেলা তোমার কি প্রয়োজন পড়লো? মদের খোঁজ করছো? তুমি ভালো করেই জানো আমি মদ খাই না। নাদিয়ার চোখ ছোট ছোট হয়ে এলো। এই লোক সবসময় মদ নিয়ে পড়ে কেন? নাদিয়া ফিসফিস করে বলল, আমার ব্যাগে এখনো 11 বোতল মদ পড়ে আছে। ডেকেছি অন্য কারণে। কথাটা বলেই নাদিয়া আবার পায়চারি করা শুরু করলো। ভীষণ বিরক্ত হলো সে। হুট করে চেঁচিয়ে বলে উঠল, নাদিয়া, তোমার সাথে আমার তুইয়ের সম্পর্ক? তুমি আমাকে তুই বলে ডাকলে কেন সবার সামনে? আহিত বলে উঠল, তো তোমার সাথে আমার কোন রসের সম্পর্ক? সবার সামনে তোলা তোলা করতে হবে? দেখ নাদিয়া, আমি এখানে এনজয় করতে এসেছি। নিজের বোকামো দিয়ে আমার মেজাজ খারাপ করো না। তোমার জন্যই মঙ্গলজনক। কথাগুলো অপমানিত হলেও গায়ে মাখলো না নাদিয়া। আহিতের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, তুমি আমার সাথে এমন করছো কেন আহিত? আমার মনের কথা সত্যিই কি তুমি বুঝতে পারো না? এবার আহিতের রাগ যেন চরমে পৌঁছে গেল। হাতের উপর হাত রাখার জন্য বাড়ানো হাতটা চেপে ধরে বলল, তোমার সাহস অতিরিক্ত বেড়েছে। ভুলে যেও না, তোমার আর আমার সম্পর্ক জাস্ট একটা ডিল। তুমি আমাকে সাহায্য করেছো, বিনিময়ে আমি তোমাকে মাহমুদ সাম্রাজ্য দিব। এর থেকে বেশি এগোতে যেও না। তোমার নিঃশ্বাস আটকে দিতে আমার বলিষ্ঠ হাত যথেষ্ট। আইসের কথাগুলো শুনে ভয় পেল না নাদিয়া। রাগ তারও হচ্ছে। আইসের হাতের বাঁধন থেকে হাত ছাড়িয়ে কর্মঠ দৃষ্টি ফেলে আইসকে বলে উঠল, আমাকে ভয় দেখিও না। সম্পর্কের পরোয়া আমিও করি না। তোমাকে সাহায্য করতে চাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল আমি তোমাকে ভালোবাসি আহিস। ইয়েস, আই লাভ ইউ ভেরি মাচ।
তোমার কাছাকাছি থাকতে, তোমার সাথে কথা বলতে আমি তোমার সাথে যুক্ত হয়েছি। এর বাইরে কিছুই না। মাহমুদ সাম্রাজ্যের একাংশ আমার, ভুলে যেও না। নাহিদের কথা শুনে আহিসের রাগটা নিভে গেল। শান্ত দৃষ্টি ফেলে নাদিয়ার চোখের দিকে তাকালো। সময় চলে গেল কিছু মুহূর্ত। না, ভালোবাসা, মায়া, অপেক্ষা ছাড়া আর কোনো কিছুই চোখে দেখতে পাচ্ছে না। সে আগে কিছুটা টের পেয়েছিল। এখন মনে হচ্ছে মেয়েটাকে সাথে নেওয়াটা ভুল হয়েছে। আইসকে চুপ থাকতে দেখে নাদিয়া আবার বলে উঠল, তোমাকে ছাড়তে পারিনি। গত 3টা বছর ধরে ভালোবেসে যাচ্ছি। বিনিময়ে কষ্ট যন্ত্রণা ছাড়া কিছুই পাইনি। কিছুই না। প্রত্যুত্তরে আহিস আর কোনো কথাই বলে না। হন হন করে রিসোর্টে ঢুকে পড়ে আহিস। নাদিয়া বসে পড়ে মাটিতে। চুল খামচে ধরে মৃদু চিৎকার করে কেঁদে ওঠে। শরীর দূরে কান্নার ছলকে। এসবের কোনো কিছুই মনিরার কানে পৌঁছায় না। এতটাই ধীরে কথা বলেছিল দুজন। ঝোপের আড়ালে দাঁড়িয়ে মনিরা শুনতে পায় না এসব কথা। তবে নাদিয়ার রিয়াকশন দেখে কিছুটা আন্দাজ করতে পারছে সে। এসব না ভেবে নিজেও রিসোর্টের দিকে হাঁটা ধরল। ত্রিকোণ রিয়াকশনের কাহিনী দেখে ফিক করে হেসে উঠল মীরা। এতক্ষণ নিজের ঘরের জানালা দিয়ে সবই দেখছিল মীরা। নাদিয়ার কান্না দেখে হাসি চওড়া করল মীরা। ফোন বের করে ফোন লাগালো চেনা পরিচিত এক নাম্বারে। প্রথমবারই রিসিভ হলো। হয়তো ফোন হাতে নিয়েই বসেছিল লোকটি। মীরা মৃদু চেঁচিয়ে বলে উঠল, হেই মেরা দিল, এখনো জেগে আছেন যে? ভ্রু কুচকে নম্বরটা আবার পরখ করল আদিল। বাবার ফোনের জন্য অপেক্ষা করেছিল সে। রং নাম্বার দেখে বাবা ভেবেই রিসিভ করেছিল। এখন মনে হচ্ছে ভুল করেছে। বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল আদিল, হোয়াট ইজ মেরা দিল? মীরা বলল, আদিল, দিল, আপনি তো আমার দিল। অবশ্যই আমি মেরা দিল বলবো। অন্যরা তো মীরা দিল বলবে। সিম্পল বিষয়টা বুঝতে এত সময় লাগে? আপনাকে বেশ চালাক ভেবেছিলাম মিস্টার আদিল মাহমুদ। কথাগুলো বলেই মীরা হেসে উঠল। আদিল কিছুক্ষণ চুপ থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রাগ কমিয়ে এলে মুচকি হেসে বলল আদিল, মীরার এই কার কেটে দিলে মরা। এমনও হতে পারে আদি মরা। আদিল আপনার জন্য মৃত। আবার এমনও হতে পারে আপনি আদিলের জন্য মরা, আই মিন মৃত। হতেও তো পারে মিস মীরা। তা মিস মীরা, আপনার সারনেম কোথায়? ফুস করে নিঃশ্বাস ছাড়ল মীরা। অপর পাশে আদিল কিটকিট করে হাসছে। শরীর জ্বলছে মীরার। দাঁতে দাঁত চেপে বলল, অবশ্যই হতে পারে। আপনার জন্য আমি মরতেও পারি। এমনও তো হতে পারে মীরা, আদিল, মোরা দিল, আপনার মৃত দিল আমার রঙিন ভালোবাসা দিয়ে তাজা করে তুলব। সারনেম হবে তো মিস মীরা মাহমুদ। সুন্দর না? আদিলের বাবার ফোন আসছে। সময় নেই বলে আদিল চুপ মেরে যায়। তর্কহীন বলে ওঠে, সুন্দর অসুন্দরের উত্তর পরে পাবেন, অপেক্ষা শুধু। সাথে সাথেই কলটা কেটে দেয়। যা বলতে ফোন দিয়েছিল তা না বলতে পেরে রাগ হয় মীরার। বিড়বিড় করে রাগ প্রকাশ করতে করতে ঘরে চলে যায়। মীরার ফোন কেটে আদিল বাবাকে কল ব্যাক করে। রিসিভ করেই অনল মাহমুদ রাগী কণ্ঠে বলে ওঠেন, এত রাতেও ফোন বিজি? এই সময় আমি ফোন দেওয়ার কথা ছিল, তারপরে অন্য কারোর সাথে কথা বলছো কি করে? বাবার কথা শুনেও যেন বিরক্ত লাগছে আদিলের। তবুও শান্ত স্বরে বলল, ক্ষমা করবেন আব্বু, পার্সোনাল ইস্যু। আপনি বলুন কি বলবেন, বের হব আমি। রাগ হজম করে নেন অনল মাহমুদ। উপযুক্ত সময় এখন নয়। শান্ত স্বরে বলে ওঠেন, অবশ্যই, একদম কনফার্ম করে তারপর ফিরবে। সে হোক 1 মাস দেরি। তবে সাবধানে। হো না কিছু বলেই অনল মাহমুদের ফোনটা কেটে দেয় আদিল। আদিল কিছুটা মনক্ষুণ্ণ হয়। তারপর সেসব আমলে না নিয়ে প্যাকিং করে লাগেজ নিয়ে হাঁটা ধরে বাইরে। যেতে সময় লাগবে অনেকটা। বারবার বন্ধ দরজায় টোকা পড়ায় ঘুমটা ভেঙে যায় আফিফের। গভীর রাত। এত রাতে কে এলো? ঘুম ঘুম চোখে দরজা খুলতেই একজন মেয়েকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ে যায় তার। ঘুমের রেশ কেটে যায়। গম্ভীরতা বজায় রেখেই বলে ওঠে, ইয়েস, কাকে চাই? চোখ তুলে আপরা সুদর্শন এক যুবককে দেখে আবার ফোনের দিকে তাকায়। মুচকি হেসে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে ওঠে, এটা মনে হয় আপনার। ওয়ালপেপারে তো আপনারই ছবি। হাতে নেয় আফিফ। সত্যিই তার ছবি। অফিসিয়াল ইউনিফর্ম পরে বাবার দিকে স্যালুট দিয়ে তাকিয়ে আছে। নুরুল আলম সিদ্দিকীকে যেভাবে দেখা না গেলেও আফিফ এক নিমেষেই বুঝে ফেলেছে। এক পলক বিছানায় বালিশের পাশে থাকা নিজের ফোনটা দেখে বুঝতে বাকি রইল না, এটা জিয়াউলের ফোন। হাসে সে। ছেলেটা পাগল। তবে পরক্ষণে ফোন হারানোর ঘটনা মনে করে ধমকে ওঠে। ফোন ধরে রাখলেই যে প্রকৃতিবাদে আপনাদের ছবি তুলবে, এমন লেম ভাবনা এখনো আপনাদের মাঝে আছে? রেডিকিউলাস। কথাটা শোনা মাত্রই বুঝতে পারে না আপরা। একজন মেয়ে তাকে দিয়ে বলল এই ফোনের মালিককে দিতে, তাই সে দিতে এসেছে। এই লোক কি পাগল? নিজেই তেজি কণ্ঠে বলে উঠল,
মেয়েদের নিয়ে বিশ্লেষণ করার আগে নিজেদের নিয়ে বিশ্লেষণ করুন। একজন উপজাতি মেয়ে আমাকে ফোনটা দিয়ে বলল মালিককে ফেরত দিতে। মস্তিষ্ক খাটিয়ে কাজ করবেন। প্রমাণ আমার হাতে বলেই যে খুনটা আমি করেছি ভাবা আর্মিদের স্বভাব নাকি? আফিফ বলে উঠল, আর্মিদের ভাবনা আপনাদের মস্তিষ্কের সাথে পড়বে না। প্রমাণ হাতে মানে আপনি ওই খুনের সাথে প্রত্যক্ষ হন, পরোক্ষ হন জড়িত, হোক সেটা খুনি, সাক্ষী, ভিকটিম। যাই হোক, এবার আসতে পারেন, ধন্যবাদ। কথাটা বলেই আফিফ খট করে দরজাটা বন্ধ করে দেয়। রাগে আপরা চোয়াল শক্ত হয়ে আসে। দরজায় একটা লাথি বসিয়ে হাঁটা ধরে সে। বিড়বিড় করে বলে ওঠে, আপনার শাস্তিও পাওনা রইল মিস্টার আফিফ মুনতাসির। মিহি আনন্দের সাথে বলে ওঠে, আব্বু, মেঘ কি খাওয়া যায়? আহিত হাসে। খানিক সময় তাকিয়ে থাকে মিহির মুখের দিকে। প্রকৃতির থেকেও অসীম সৌন্দর্যের খোঁজ পায় আহিস। এত মায়া কেন চেহারায়? কার সৌন্দর্য পেল এই মেয়ে? বাবার দিক থেকে তো কোনো মিল নেই, তবে কি মায়ের? কথাটি ভাবতে আহিসের দৃষ্টি পড়ে বড় বড় পাপড়ি বিশিষ্ট দু নয়নের অধিকারী মেয়েটির দিকে, যার চোখে খেলা করছে আকাশ ছোঁয়ায় বিস্ময়, মুখে মিশে আছে অদ্ভুত মুগ্ধতা। আহিস হুট করেই আবিষ্কার করলো এই মেয়ে সম্পূর্ণ তার মায়ের মতো হয়েছে। মা মেয়ের সৌন্দর্য মেলাতে আহিস এমনভাবে ডুবে গেছে যে ব্রাহ্মুর সাথে লাগোয়া তিলটাও আহিস আবিষ্কার করেছে। এক চিলতে হাসি ফুটে ঠোঁটের কোণে, তবে সেটা ঠোঁটে ভাসতে পারে না। পূর্বেই মিহির ডাকে ঘর থেকে বের হয় সে। কি ভাবছে এসব? মাথা ঝেড়ে জোরে শ্বাস নেয় সে। কৌতূহল ঘিরে ধরেছে তাকে। নিজেকে কিছুটা সহজ করে নিয়ে মিহিকে নিজের পাশে দাঁড় করায়। কোনো রকম বাক্য ব্যয় না করে মিহির দিকে ইশারা করে হাঁ করতে। এই যে তারা পাহাড়ের বুকে দাঁড়িয়ে মেঘের বৃষ্টিতে ভিজছে। আব্বুকে অনুসরণ করে মিহিও হাঁ করে দাঁড়িয়ে থাকে। টের পায় তার ঠোঁটও ভিজে আসছে। হয়তো আরও কিছুক্ষণ হাঁ করে থাকলে পানি জমে গড়িয়ে পড়বে গ্রীবা দেশে। সেই ধৈর্য আর অপেক্ষায় হলো না। তার আগেই লাফিয়ে জড়িয়ে ধরল আহিসকে। আহিস কিছুটা শব্দ করে হেসে বলল, এবার রিসোর্টে চলো আম্মু, আরও অনেক কিছু দেখার আছে। মিহি মাথা নাড়ালো দুবার। আহিস মুচকি হেসে শক্ত করে হাত ধরল। মনিরা এতক্ষণ ধরে ছোট ছোট চোখ করে দেখছিল আহিস ও তার মেয়েকে। দুজনকে একসাথে দেখতে বেশ ভালোই লাগছে। অপচেতন মনে নাড়া দিল, আহিসের পাশে সে দাঁড়ালে তিনজনকে আরো সুন্দর লাগবে বুঝি। মনিরা এবার গুটি গুটি পায়ে এগিয়ে এসে আহিসের পাশে দাঁড়ালো। চোখ ঘুরিয়ে দেখলো তিনজনকে একসাথে। মুখ থেকে কেমন অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, পারফেক্ট ফ্যামিলি। মিহির সাথে কথা বলায় ব্যস্ত থাকায় আহিস মনিরার মনোভাব সম্পর্কে একটুও টের পেল না। শাশুড়ির হাতে ছোঁয়ায় ঘর থেকে বের হলো মনিরা। সাহেলা বেগম হাসছেন। মনিরা লজ্জায় মাথা নিচু করে নিল। ছি ছি, কি ভাবছে? দুগাল রক্তিম হতেই সাহেলা বেগম শব্দ করে হেসে উঠলেন। মনিরা কানে ফিসফিস করে বলে উঠলেন। আতিয়া বলে উঠল, মনকে আটকিয়ে লাভ নেই, যা হচ্ছে হতে দাও। নীলাচলের বাহিরের দৃশ্যটা ছিন্ন ভিন্ন খণ্ড অখণ্ড পাহাড় দ্বারা সজ্জিত হলেও ভেতরটা খুব প্রশান্ত। বান্দরবান শহরকে দেখে নিচ্ছে আফিফ। সৌন্দর্যের খোঁজে, মুগ্ধতার খোঁজে চোখ ঘোরাচ্ছে বারবার। বরাবরের মতোই হাতে রয়েছে একটি ছবি তোলার কৃত্রিম যন্ত্রটি। কামিনী বেগম আফিফের মতো উন্মাদ হয়নি। সরল চোখে প্রকৃতির দুর্বোধ্য রহস্য খোঁজ করছেন। মেলা বেশ বাড়তেই আফিফ মাকে তাগাদা দিয়ে বলে ওঠে, মা চলো, আরও অনেক কিছু দেখার বাকি আছে আজ। কামিনী বেগম হ্যাঁ না কিছুই বললেন না। ছেলের পিছু পিছু হাঁটতে থাকেন। বসের ইশারা পেয়ে জিয়াউলও পিছু নেয়। মনটা বেশ খারাপ, বড় ঝেড়েছে ভীষণ। ভুলটা অবশ্য তারই ছিল। সে কেন মেয়েদের সামনে কথা বলতে পারে না? কাল যদি একটা ধমক দিয়ে কয়েকটা কথা শোনাতো, তার কি এক্সট্রা টেনশন করতে হতো? হতো না। মনে মনে পণও করে নিয়েছে সে। এরপর মেয়েটার সাথে দেখা হলে হিন্দিতে দুটো গালি দেবে। আবার হিন্দিতে যদি বুঝে ফেলে তাহলে তাকেই কেলানি খেতে হবে। শেষমেশ ঠিক করেছে কোরিয়ান ভাষায় তিনটে গালি দেবে, দিয়েই ছাড়বে। নিজের ভাবনায় ব্যস্ত জিয়াউলের ভাবনায় ফাটল ধরল কারো শক্তপোক্ত পিঠে ধাক্কা খাওয়ায়। থতমত খেয়ে উপরে চাইতেই বসের রক্তচক্ষু দেখে ভড়কে যায় জিয়াউল। ঢোক গিলে কামিনী বেগমের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয়। আফিফ রাগটাকে হজম করতে পারে না। শক্ত হাতে জিয়াউলের বাহুতে চাপড় দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি না এখানে দাঁড়ালে পাহাড়ের বুকে তোমার নামটা খোদাই হয়ে যেত। লেখা থাকতো, ঘুরতে এসে ভাবনায় নিলজ্জিত এক যুবক পাহাড়ের বুকে জীবন বিসর্জন দিয়ে নীলাচলকে সমৃদ্ধ করেছে। তখন মানুষ পথটাকে নীলাচল নয় জিয়াউল বলেই চিনত। আহাম্মক কোথাকার! জিয়াউল যেন নিজের মৃত কল্পনা করে। মানুষের মুখে মুখে আফসোসের সুরও কল্পনা করে ফেলল।
মাথা ধরে চিৎকার করে বলে উঠল, না, এ হতে পারে না। আমি বাঁচতে চাই 100 বছর। উপজাতি মেয়েকে বিয়ে না করা পর্যন্ত আমার কিছু না হোক, আমিন। জিয়াউলের কর্মকাণ্ড দেখে কামিনী বেগম খিলখিল করে হেসে দিলেন। আফিফের রাগ চরমে পৌঁছালেও মায়ের হাসি মুখ দেখে কিছু বলল না। গম্ভীর মুখে হাঁটা ধরল মায়ের হাত ধরেই। জিয়াউল মাথা চুলকে নিজের গোষ্ঠী উদ্ধার করতে করতে হাঁটছে। প্রথমবারের মতো ভুল এবার আর করেনি। প্রতিটা ঘাসের সংখ্যাও যেন গুনছে সে। এইভাবে পরখ করে হাঁটছে। গভীর রাত, ঘুমে বিভোর আফরা ও মীরা। দুজন মানুষ একই বিছানায় ঘুমিয়েছে, অথচ কারোর শরীরের সাথে একটুও স্পর্শ লাগেনি। বিছানায় শরীরটা এলিয়ে রাখা, দেখে মনে হচ্ছে মাঝখানে কোনো অদৃশ্য দেয়াল দুজনকে দুদিক থেকে আলাদা করে রেখেছে। মাঝখানে রাখা ফোনটি মিনিট 3 হবে বেজে চলেছে। কারো স্মরণের বার্তা পৌঁছে দিচ্ছে ফোনের মালিককে। তবে ফোনের মালিক যে গভীর ঘুমে। অপর পাশের মানুষটি বিরতিহীন ফোন দিয়েই যাচ্ছে। ঘুম হালকা হয়ে আসে মীরার। চোখ খুলে না, শব্দ অনুসরণ করে হাত বাড়ায় ফোনের দিকে। আন্দাজে আঙুল ছুঁয়ে কানে ধরতেই অপর পাশ থেকে গম্ভীর সুর শুনতে পায়। কেউ যখন লাগাতার ফোন দেয় তখন ধরে নিতে হয় গুরুতর কিছু। মস্তিষ্ক ছোট হয়ে গিয়েছে নাকি? কণ্ঠ চিনতে অসুবিধা হয় না মীরার। হট করে চোখ খুলে কান থেকে ফোনটা নামিয়ে দৃষ্টি ফেলতেই কিছুটা অবাক হয় সে। পাশে তাকায়, আফরা এখনো ঘুমে। তার ফোন নয় এটি, আফরার ফোন। রিংটোন এক হওয়ায় বরাবরের মতো ভুল হয়েছে। কিছুটা হাসল মীরা। নাটকীয় ভঙ্গিমায় বলে উঠল, দুঃখিত জনাব, আপনি যাহাকে ফোন দিয়া উক্ত কথাটি বলিলেন তিনি ঘুমে বিভোর থাকায় শ্রবণ করিতে পারেননি। অনুগ্রহ করিয়া আমাকে বলিলে আমি কৃতজ্ঞ হইব এবং আপনার গুরুতর বার্তাটি তাহার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দায়িত্ব পালন করিয়া ধন্য হইব। অন্য সময় হলে হয়তো আদিল তর্কে যেত, তবে সেরকম পরিস্থিতির মতো মনোভাব এখন নেই। তবু কি সে ছেড়ে দেওয়ার পাত্র? নিজের নাটকীয়তা বজায় রেখে বলল, আমি আপনার কাছেও ফোন দিয়াছিলাম জনাবা। আপনি আমার ফোন না তুলিলে পারলেও আপনার সঙ্গীর ফোন তুলিতে পারিয়াছেন, যাহার জন্য কৃতার্থ আমি। অনুগ্রহ করিয়া বলেন নাদিয়া কোথায়, কি করিছে, খবর কি, আমাকে জানাবেন। রমণী হয়তো মদ খাইয়া মাতাল হইয়া এখনো বিছানায় পড়িয়া আছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। দায়িত্বটি যথাযথ পালন করিলে ধন্য হইব। কথাটা বলেই খট করে ফোনটা কেটে দিল আদিল। মীরা শব্দ করে হেসে উঠল। এই হাসি স্বচ্ছতার ইঙ্গিত দেয়। ঘুম ঘুম চোখে মীরার হাসি উপভোগ করে আফরা। মীরার হাসি দেখেই হুট করে গোছানো বিছানা অগোছালো করে মীরার বুকে মুখ গুজে দেয় এবং শুয়ে পড়ে। আফরার এমন কাণ্ড দেখে ভীষণভাবে চমকায় মীরা। চোখ তার বৃহৎ গোলাকৃতি হয়ে বেরিয়ে আসার উপক্রম হয়। আফরা চোখ বন্ধ করেও মীরার রিয়াকশন বুঝতে পারে। হেসেই এলোমেলো গলায় বলে ওঠে, চোখ ছোট কর মীরা, চোখ ছাড়া তোকে ভীষণ বাজে লাগবে। এত অবাক হওয়ার কিছুই হয়নি। থেমে যায় আফরা, লজ্জা লাগছে খানিক। মীরা খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নেয়। 2 হাত প্রসারিত করে আগলে নেয় শক্ত করে। আফরা আবার বলে ওঠে, সারা পৃথিবী একদিকে, তুই অন্যদিকে মীরা। আমি তোকেই বেছে নেব মীরু, হোক সেটা অন্ধকারে ঠাসা কোনো গহর। মীরার চোখ কেমন ভিজে আসতে চায়, আবার ইমোশনাল হয়ে যাচ্ছে সে। মেয়েটা আজ প্রথম তাকে খোলামেলা ভালোবাসা দিল। কতদিন পর সে মেয়েটার আদর মাখা বুলি শুনতে পাচ্ছে। মীরার চোখের কার্নিসে জল লুকোচুরি খেলে। নিঃশ্বাসের থমকে শরীর কেঁপে ওঠে মীরার। আপরা বুঝতে পারে। তড়িঘড়ি করে মীরার বুক থেকে উঠে তেজি দৃষ্টিতে মীরার চোখের দিকে তাকায়। জল লুকাতে পারে না মীরা। মাথা নত করে নেয়। রাগে চোয়াল শক্ত হয়ে যায় আপরা। মেয়েটাকে কতবার বলেছে কেঁদে নিজেকে দুর্বল প্রমাণ না করতে, অথচ মেয়েটা কি করছে? রাগ প্রকাশ করতে না পেরে আপরা লাথি বসায় মীরার কোমরে। ঠাস করে নিচে পড়ে যায় মীরা। আহাম্মকের মতো নিজেকে দেখে বুঝতে পারে কি হয়েছে এতক্ষণে। আর তখন দেখে আপরা ওয়াশরুমে ঢুকে পড়েছে। রাগে বিড়বিড় করে কোমর ধরে উঠে দাঁড়ায় সে। এইটুকু ব্যথায় কিছু না হলেও চরম অপমানিত হয়েছে সে। শোধ না তোলা পর্যন্ত শান্ত হবে না। দরজা খুলে হনহন করে বেরিয়ে যায় মীরা। পাশের ঘরটাই নাদিয়ার। কয়েকবার নক করে সাড়া পায় না। নিচে চলে যায় এক্সট্রা চাবির জন্য। হাত তুলে হাত প্রসারিত করে আড়মোড়া ভাঙে সে। পরনে ঢিলা ট্রাউজার ও টি শার্ট আর এলোমেলো চুল, এতেই সে অভ্যস্ত। এই যুগে সবই স্টাইল। ম্যানেজার ভোরেই বসে পড়েন নিজ জায়গায়। মীরাকে দেখে আর চোখে তাকালো সে, আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কারণ ছাড়া তাকে কিছু মেয়েদের ইপটিজিংয়ের শিকার হতে হয়। কারণ ছাড়া বললে ভুল হবে, বেশ সুদর্শন যুবক হওয়ায় এমনটা ফেস করতে হয়। তবে সে হয়তো ভুলে গেছে সব মেয়ে এমন নয়। ম্যানেজারের এমন ব্যবহার দেখে ভ্রু কুঁচকালো মীরা। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আমাকে দেখতে পেয়েছেন? ছেলেটি থতমত খেয়ে যায়। হাতে কলম ডায়েরির উপর রেখে আমতা আমতা করে বলল। ম্যানেজার বলে উঠল, জি। মীরা বলল, তাহলে না দেখার ভান করে বসে আছেন কেন? দরকার ছাড়া আপনাকে দর্শন দিতে এসেছি।
নাকি আপনি ভাবছেন খানিক সুন্দর বলে অন্যান্য মেয়েদের মতো আমিও আপনার ফোন নম্বর চাইতে চলে এসেছি? কাল রাতে এই লোকের কষ্টের মুহূর্তগুলো মীরা চোখে পড়েছে। একটা গ্যাংয়ের মেয়েগুলো হয়তো মজা করে ম্যানেজারের পিছু পিছু ঘুরছিল। ম্যানেজার চোরাচোখে চারপাশ দেখে, না কেউ নেই। বিনীত সুরে বলে ওঠে, সরি ম্যাম, আমি ভেবেছিলাম। যাই হোক, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আর কথা পেঁচায় না মীরা। নাদিয়া রুমের চাবিটা নিয়ে হাঁটা ধরে। চারপাশ দেখলে হয়তো কিছুটা বিব্রত হতো সে। কামিনী বেগম অবাক চোখে মীরার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েগুলো যে এই রিসোর্টেই উঠেছে সে ভাবতেও পারেনি। খুশিতে আটকারা হয়ে ছেলেটার দিকে তাকালো সে। আফিফের এদিকে মন নেই। সে কথাগুলো শুনলেও না শোনার ভান করে অদূরে তাকিয়ে আছে। হঠাৎ নিঃশ্বাস ফেললেন কামিনী বেগম। ছেলেটার বিয়ে প্রেম কি সমস্যা সেটাই তিনি বুঝে উঠতে পারেন না। বিরক্তির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে হন হন করে নিজের রুমের দিকে হাঁটা ধরলেন। আফিফ বুঝেও ভাবাবেশ হয়ে রইল। কিছুক্ষণ থেকে নিজেও চলে গেল। দরজা খুলে ঘরে ঢুকেছে মীরা। ভেতরে যেতেই কপালে বড়সড় ভাঁজ পড়ে যায় তার। এলোমেলো ঘর, চারপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসগুলো। মদের খালি বোতল তিনটে পড়ে আছে ফ্লোরে। বিছানা এক কোণে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে নাদিয়া। পা জোড়া মাটিতে এসে ঠেকেছে। ভাঙাচোরা জিনিস ডিঙিয়ে নাদিয়ার পাশে বসে মীরা। চুলগুলো এলোমেলো মুখের উপর বিচরণ করছে। হাত বাড়িয়ে চুলগুলো ঠিক করে দিয়ে আস্তে আস্তে বলে ওঠে, কষ্ট হচ্ছে নাদু, খুব কষ্ট হচ্ছে। জানো, আমারও কষ্ট হয়। ঠিক বুকের বাম পাশটা অনবরত আত্মচিৎকারে ফেটে পড়ে, দগ্ধ হয়। আমি কিন্তু মারা যাইনি। তুমি কেন মারা যাচ্ছ? এটা ঠিক না। আমাদের আরো কতদিন একসাথে বাঁচার কথা? কথাগুলো বলে ক্ষীণ শব্দে হাসে মীরা। নাদিয়া গালে হাত রেখে ডাকে। কয়েকবার ক্রমান্বয়ে ডাকার পর পিট পিট করে চোখ খুলে নাদিয়া। মীরাকে নিজের ঘরে দেখে খানিক অবাকও হয়। মাথা ধরে উঠে বসে। কিছু মুহূর্ত চুপ থেকে নাদিয়া বলে ওঠে, তুমি এখানে? মীরা বলল, তোমার ভাইয়া ফোন দিয়েছিল। ব্যাক করো ফার্স্ট। ঘুরতে এসেছো ভুলে গেছো, মাতলামি এখানেও ছাড়ছো না। মাঝে মাঝে মদের উপরই মায়া হয় আমার। মদ নিয়ে কটূক্তি একমাত্র আহিসের মুখেই সহ্য করতে পারে নাদিয়া। মীরার কথাগুলো কাটার মতো মস্তিষ্কে বিঁধছে যেন। চেঁচিয়ে কিছু বলবে তার আগেই মীরা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার ওপর চেঁচাবে না। ওয়াশরুম থেকে মানুষ হয়ে এসে ভাইকে ফোন দাও। দেখা যাবে ফোন না ধরায় অপরাধে এখনই এসে তোমার গলাটা চেপে ধরবে। কথাগুলো বলে মুচকি হেসে বেরিয়ে যায় মীরা। নাদিয়া আর ভাবে না, ভুল বলেনি। দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে ফোনটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে বিছানার এক কোণে ফ্লোরে পড়ে থাকতে দেখে। রাগে ভাঙচুর করেছে সে। খেয়াল ছিল না আদিলের ফোন থেকে 22টা মিস কল দেখে চোখ ছানাবড়া হয়ে যায় তার। বড়সড় ঢুক গেলে কল ব্যাক করে। রিং হওয়ার আগেই যেন ধরে নিত। এমনভাবেই ফোন রিসিভ করে আদিল। অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চায় না সে। তাই গম্ভীর কণ্ঠে আদেশ করে, নীলাচরে আছো? আজ সন্ধ্যার আগে বাড়ি ফিরবে। নীলাচরের বাইরে এদিকে ওদিকে পা বাড়াবে না। আমার অর্ডার। জেদ ধরে পা বাড়ালে আমি নিজ হাতে তোমার পা কাটবো। সেনা নিবাসে বসে আছেন নুরুল আলম সিদ্দিকী। গম্ভীর মুখে কিছু একটা ভাবছেন। সামনে এলোমেলো হয়ে পড়ে আছে কতগুলো ফাইল, কতগুলো ছবি। কতক্ষণ এগুলো ওগুলো করে মনোযোগ সহকারে দেখছিলেন। রহস্যের মাঝখানে থেমে যাচ্ছেন বারংবার। না সামনে এগোতে পারছেন আর না পিছিয়ে আসতে পারছেন। ফুস করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ান তিনি। চায়ের প্রয়োজন বোধ করছেন খুব। কয়েক পা এগিয়ে উত্তর দিকের জানালাটা খুলে দিতেই সাঁই ধাই করে উত্তরে হাওয়া ঢুকে এলো। নাকে মুখে বাড়ি খায়, কাগজগুলোকে উড়িয়ে দেওয়ার বাহানায় নাচিয়ে তোলে। হাওয়ার বেগ পর্যাপ্ত নয় বলেই হয়তো রক্ষা। আবার ফিরে এসে চেয়ারে বসেন তিনি। চায়ের অর্ডার দিয়েছিলেন, ইতিমধ্যে চলে এলো। নিশ্চিত দৃষ্টি মেলে একটি ফটো হাতে তুলে নেন তিনি। ছেলে মেয়ে দুজন দাঁড়িয়ে আছে পাশাপাশি। দুজনের ঠোঁটের ভাঁজেই হাসি। হয়তো প্রথম দেখায় যে কেউ বলে দেবে নাইস কাপল। কিন্তু নুরুল আলম সিদ্দিকী বলতে পারছেন না, খটকা লাগছে ভীষণ। ছবিটা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দেয় তিনি। সেই সময় শফিক আলী আসেন। ইতস্তত বোধ করছেন। নুরুল আলম সিদ্দিকী এক পলক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আবার ফিরিয়ে নেয় নজর। শফিক আলী একটি খাম নুরুল আলম সিদ্দিকীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, স্যার, দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছি। কিছুটা বিচক্ষণতা আমার মাঝেও আছে। সাহস করে কিছু বলতে এলাম। দীর্ঘদিন হলো শফিক আলী ঢাকা নিবাসে আছেন। টুকিটাকি কাজ করে দেন। নুরুল আলম সিদ্দিকী ভ্রুকুচকে খামের দিকে তাকিয়েছিলেন। শফিক আলীর কথায় মাথা নেড়ে সায় দিলেন। দরকার ছাড়া খুব একটা কথা বলা পছন্দ করেন না তিনি। শফিক আলী অনুমতি পেয়েই বললেন, এক সপ্তাহ আগের কথা স্যার। বাড়িতে ফিরছিলাম আমি সন্ধ্যাবেলা। একটা মেয়ে দাঁড়িয়ে একটা খাম হাতে দিল আর বলল এই খাম সৎ কোনো বড় অফিসারের হাতে দিয়ে দিতে। প্রথমে আমি রাজি হইনি।
মেয়েটি তখন এমনভাবে বলল, আপনাদের সাহায্য হতে পারে। আমি আর না করতে পারিনি স্যার। পরের দিন এসে আপনাকে না পেয়ে ছোট স্যারকে দিয়েছিলাম। 3 দিন পর খামটা ফেরত দিয়ে বলল, কথাটা যেন কেউ না জানতে পারে। খামটা পুড়িয়ে ফেলতে আমার আর মনে ছিল না স্যার। আর পরের দিনই দেখি ছোট স্যার ছুটিতে চলে গেল, আর আপনি সবসময় চিন্তিত মুখে থাকেন। তাই ভাবলাম খামটা আপনাকেই দেখাই। মনের ভিতর যেন গরম হাওয়া বয়ে গেল। খামটা একটানে নিজের হাতের মুঠোয় নেওয়া ইচ্ছে থাকলেও তেমন কিছুই করলেন না নুরুল আলম সিদ্দিকী। গম্ভীর মুখে অবাকতা ফুটালো না। ধীরে সুস্থে নিজের হাতে নিলেন। শফিক আলী অনুমতি নিয়ে চলে গেলেন। নুরুল আলম সিদ্দিকী খামটা খুললেন যত্ন নিয়ে। পরিষ্কার হাতে গুটি গুটি অক্ষরে লেখা। লেখাগুলো এমন, শ্রদ্ধেয় লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী। অবাক হচ্ছেন না? দিতে বললাম সৎ কোনো অফিসারকে, অথচ লিখছি আপনাকে। সিক্রেট নয়, বিষয়টা তবুও খোলাসা করছি না, কুশলেও যাচ্ছি না। এসব আমার সাথে যায় না। আসি মূল কথায়। জেলাটা বান্দরবান, নান্দনিক সৌন্দর্যে ঘেরা শহর। যেই দিকে চোখ যায় মুগ্ধতা ঘিরে ধরে, কিন্তু রাত অন্ধকারে বিশাল পাহাড়গুলো যেন দানবের আকার ধারণ করে, আড়াল করে নেয় মানুষখেকো দৈত্যদের। রহস্য ভেদ করতে যে আপনাকে দরকার। শুনেছি বান্দরবন শহরের প্রতি আপনার দুর্বলতা প্রকট। আপনার অপেক্ষায় রইলাম। আমাকে খোঁজে কোনো লাভ নেই, কোথাও হাতড়েও আমাকে পাবেন না। আপনার ক্ষমতা বিশাল থাকলেও অন্ধকারে মিশে থাকা রহস্যময়ীকে চিনতে পারবেন না। অযথা সময় নষ্ট। শুভকামনা রইল সিক্রেট অপারেশনের জন্য। স্বাগতম পুরনো সেই রহস্যের শহরে। আমি বহুরূপী ধোঁয়া, কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা তির্যক রশ্মি, অন্ধকারে মিশে থাকা নিশাচর। পরপর 3বার চিরকুটটি পড়লেন নুরুল আলম সিদ্দিকী। প্রচণ্ড ঘামছেন তিনি। মস্তিষ্কের মধ্যে কিলবিল করছে বহু পুরনো দাগকাটা অনুভূতি। ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছেন। শুধুমাত্র সন্দেহের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা ঢের বুঝতে পেরেছেন। তার কাছে কুড়ানো কিছু ফাইলে কিছু প্রমাণ করবে না। লাগবে উপযুক্ত প্রমাণ ও সাক্ষী। এখন মনে হচ্ছে তার ধারণার বাইরে রহস্যঘেরা চলছে, যেখানে চরিত্রের শেষ নেই। সবগুলোই উড়ো ধোঁয়ার মতো। কিছুটা সময় নিয়ে বসে থাকেন নুরুল আলম সিদ্দিকী। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা তুলে নিয়ে এক চুমুকে পুরোটা শেষ করেন। পকেট থেকে নিজের সিক্রেট ফোন বের করে ঝটপট ফোন লাগালেন। রিসিভ হতেই আদেশ কণ্ঠে বলে উঠলেন, লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী স্পিকিং। টিম 1 শুনতে পাচ্ছেন? টিম 2 শুনতে পাচ্ছেন? টিম 3 শুনতে পাচ্ছেন? নুরুল আলম সিদ্দিকী বলছি, সিক্রেট মিশন এখানেই সমাপ্তি। ফিরে আসুন নিজেদের স্থানে। শুনতে পাচ্ছেন? ইমিডিয়েট সেনাবাহিনীকে ফিরে আসতে বলুন। যন্ত্র মানবের মতোই কথাগুলো বললেন নুরুল আলম সিদ্দিকী। নেটওয়ার্ক আপ ডাউন করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সমন্বয়ে আওয়াজ ভেসে আসলো, ফিরে আসছে তারা। নুরুল আলম সিদ্দিকী ফোন কেটে নির্জীব হয়ে বসে পড়েন। অসুস্থ মন হয়ে উঠেছে উতলা। কুল কোথায় এই রহস্যের? আর কত হারাবে সে? হারানোর বলতে আছেই তো দুটো মানুষ। তারাই যে এখন রহস্যের বেড়াজালে আবদ্ধ। ফিরবে তো তার কাছে, একদম সহিহ সালামতে। আরও কিছুটা সময় ভেবে তিনি কঠিন এক সিদ্ধান্ত নিলেন। ছেলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফোন দিলেন ছেলের ফোনে। পাহাড়ের ভাঁজের মধ্যে নীলাচল রয়েছে একাধিক সৌন্দর্য। পর্যটকদের সুবিধা নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় কাঁচের টাওয়ার, দৃষ্টি নন্দন সিঁড়ি, গোলাঘর ও চাইনিজ রেস্টুরেন্ট। কক্সবাজারের সমুদ্র সৈকতের বিপরীতে এই পাহাড়ি সমুদ্রে তৈরি করা হয়েছে। যেখানে চোখ যায় সেখানেই পাহাড় আর পাহাড়। পাহাড়ের এই সমুদ্র প্রকৃতিপ্রেমী মানুষের মনকে হার মানাতে বাধ্য। কঠোর হৃদয়কেও মুগ্ধ হতে বাধ্য করেছে। কঠোর মানুষও মুগ্ধ হতে বাধ্য হবে। বাধ্য করেছে চোখ মেলে দেখতে। কাঁচের টাওয়ার দেখতে এসেছে আফিফরা। কামিনী বেগম ভীতু চোখে দেখছেন সবকিছু। ভয় করছে, কাঁচ ফেটে পড়ে যাবে না তো তিনি? কাঁচগুলো উন্নত, দৌড়ালেও ভাঙবে না। বারংবার বুঝিয়েও আফিফের কোনো লাভ হয়নি। তাই আশা ছেড়ে দিয়ে উপরে ওঠার চিন্তা বাদ দিয়েছে। নিচ থেকেই ক্যাপচার নিচ্ছিল সে। ঠিক সেই সময় পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। দরকারি ফোন। সে খুব করে বুঝতে পারে, হয়তো ফোন কে দিয়েছে সেটাও বুঝে ফেলেছে। বিরক্ত হয় খুব। বলেছিল একা থাকতে চায়। বিরক্তি নিয়েই ফোনটা রিসিভ করে নুরুল আলম সিদ্দিকী বলে ওঠেন, লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী বলছি। আফিফ মুনতাসির শুনতে পাচ্ছেন আপনি? কপালে বড়সড় ভাঁজ পড়ে আফিফের। ফরমাল কথাবার্তা মানে আব্বু হিসেবে নয়, লোকটা অফিসার হিসেবে ফোন দিয়েছে। কর্মকে সম্মান দিয়ে নিজেও বলে উঠল, আফিফ মুনতাসির স্পিকিং। স্যার। অপর পাশে নুরুল আলম সিদ্দিকী বলে ওঠেন, আমরা খুবই দুঃখিত। আপনার 3 মাসের ছুটির অ্যাপিল গ্রহণ হয়েও বর্তমানে নাকচ করা হচ্ছে। ইমিডিয়েট আপনাকে ডিউটি ফিরতে হবে। কথাটা শোনা মাত্রই মুহূর্তেই আফিফের চেহারার রং পাল্টে যায়। বিরক্তির বদলে একরাশ রাগ এতে হানা দেয়। দাঁতে দাঁত চেপে বলে ওঠে,
আমি কেন মানব তা? কাজে জয়েন হওয়ার পর একবারও ছুটি নেইনি। সরকার যদি আমাকে আমার প্রাপ্য ছুটি দিতে গড়িমসি করে, আমি সরকারকে কেন মানব? ঠিক সময়ে অব্যাহতির আবেদন পৌঁছে যাবে। পাশে দাঁড়ানো কামিনী বেগম ভীষণ চমকালেন। ছেলের মুখে এসব শুনছেন তার বিশ্বাসই হচ্ছে না। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী নিঃশব্দ হাসলেন। ছেলের তেজ তার বরাবরই পছন্দের। এই যে প্রচণ্ড রাগে নিজেকে কেমন শান্ত করে রেখেছে নুরুল আলম সিদ্দিকী তখন বললেন, আপনাকে তো ছুটি দেওয়ার সময় জানিয়ে দেওয়া হয়েছিল, যখন তখন মেইল যেতে পারে। আপনি একজন সুযোগ্য অফিসার হয়েও এমন কথা বলছেন। বর্তমানে আমরা আপনার ছুটি নেওয়ার পেছনে কারণটি উদ্ঘাটন করতে পেরেছি। তার জন্যই সরকার আপনাকে সম্মান জানিয়ে ছুটির আবেদন ক্যান্সেল করে সিক্রেট মিশনে পুরোপুরি মনোযোগ দিতে বলেছে। তার একমাত্র কারণ আপনার মা, যা লাইফ রিস্ক থাকতে পারে। আপনি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন, যে কোনো প্রয়োজনে ফোন দিবেন। টিম আপনার জন্য রেডি। আফিফ শান্ত হলো। বাবা যে তার সাথে চরম লেভেলে নাটক করছে ধরতে পেরে বলল, তা লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী নিজের পার্সোনাল ফোন দিয়ে সরকারের গুণগান করছে কেন? বুঝতে পারলাম না। সরকার কি এর জন্য আপনাকে পদবি বেশি দিবে নাকি? নুরুল আলম সিদ্দিকী জিভেতে কামড় বসালেন। কটমট করে নিজের হাতে থাকা ফোনের দিকে তাকালেন আর বললেন, এখন মনে হচ্ছে তোমাকে আমার মতো বানিয়ে আমি চরম ভুল করেছি। কথাটা শোনা মাত্রই হ হ করে হেসে ওঠে আফিফ। গর্ব হচ্ছে নুরুল আলম সিদ্দিকীর। তার শিক্ষা তার ছেলে ঠিক সময়ে ঠিক কাজে খাটাচ্ছে। এর থেকে চরম পাওয়া আর কি হতে পারে? আফিফ হাসতে হাসতেই বলে উঠল, ধরতে যখন পেরেছ, আশা রাখছি বাধা দেবে না। তোমার বউকে খুব শীঘ্রই তোমার কাছে পাঠিয়ে দেব। বউয়ের চিন্তাতেই তো ঘুম হারাম। নুরুল আলম সিদ্দিকী লজ্জা পেলেন না। ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক তার। কত কথা হয়, নিজেও রসিকতা করে বললেন, বিয়ে করো, তখন তুমিও বউ ছাড়া কিছুই বুঝবে না। ডিউটিতে মন বসবে না, মিশনে যেতে ইচ্ছে করবে না। কথাটা শোনা মাত্রই আফিফ সিরিয়াস হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, তার জন্যই তো আমার জীবনে আম্মু ব্যতীত আর কোনো মেয়ের স্থান হবে না। রাখছি ফোনটা। নাদিয়ার জন্য অপেক্ষা করছিল আফরা ও মীরা। খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে হয়তো রাগটাও মাথাচাড়া দিয়ে উঠবে। নাদিয়া এলো মিনিট তিনেক পর। মুখ গোমরা, সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। ভাইয়ের হুমকি, মনের উচাটন আর ভালোবাসা থেকে পাওয়ার আঘাত, সব কিছু নিয়েই মধ্যেই বিধ্বস্ত করে তুলেছে তাকে। কিছুক্ষণ আগে তার মনে হয়েছিল মরে যাবে। পরে যখন ভাবল সে মরে গেলে আহিতকে কে পাবে? পাবে না তো তাহলে মরবে কেন? নিঃশ্বাস নিয়েই না হয় বিশ্বাস নিয়ে খেলবে। তার যে দৃঢ় বিশ্বাস আহিত একদিন তাকে ভালোবাসবে। কথাগুলো ভাবতে ভাবতেই আপনার পাশে দাঁড়ায় নাদিয়া। মীরা বিরক্ত দৃষ্টি ফেলে এগিয়ে যায়। আপরা কিছুক্ষণ নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, হোয়াট হ্যাপেন? নাদিয়া বলে উঠল, এসেছিলাম একদিনের জন্য। আমরা যদি আরও কটা দিন ঘুরে ফিরে কাটিয়ে দেই, তোমাদের প্রবলেম হবে? পেছনে ফিরল মীরা, মুখে মাখা হাসি। আপরা কিছু বলার আগেই বলল, কিসের প্রবলেম? আমি তো এটাই বলতে চেয়েছি, ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার আগে কিছুদিন না হয় পাহাড়ের মাঝে মাঝে রহস্য খুঁজি। মীরার কথার অর্থ নাদিয়ার বোধগম্য হলো না। আপরা মুচকি হাসল। মেয়েটা যে প্রেমে পড়ে মস্তিষ্ক বিকল হয়ে গিয়েছে, উন্মাদের মতো আচরণ করছে। অন্য সময় হলে মেয়েটা পাহাড়ের রহস্য খোঁজার কারণ জিজ্ঞাসা করত। এখন যে মনে আহিত ঘুরে। এদিকে এসে মীরা পাশে দাঁড়ায় আর বলল, আপরা, প্রেমে পড়া ভুল দেখতে পাচ্ছিস? এই জন্যই হয়তো প্রেমে আমার অ্যালার্জি। তুই কেন ভুল করছিস? মীরা কিছুটা চমকালেও হাসল। আপরা চোখে চোখ রেখে বলল, আমার প্রেমে মধু নয়, বিষ রয়েছে। নীলাচল থেকে খোলা চোখে দেখা যায় চট্টগ্রামের কর্ণফুলী নদী। থানচির পথে রওনা হওয়ার কথা থাকলেও মনিরার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নীলাচলেই থেকে গেল আহিত। মেয়েটা যখন বলল, এই রাতটা থেকে যাওয়া যায় না, আহিত না করেও যেন যুদ্ধে নেমেছিল। পরিশেষে সুন্দরী রমণীর কাছে হেরে তার ইচ্ছেকে প্রাধান্য দিতে হয়েছে। মেয়েটার প্রতি আলাদা এক মায়া খুঁজে পাইছে, কিন্তু সেটা ভালোবাসা নয়। ঢের বুঝতে পারে তার মনে যে অন্য কারো বসবাস। কেউ যে একদম ঝুঁকে বসে আছে। এতটা বছর পার হয়ে গেল, তবুও রয়ে গেল। মিহির হাত ধরে কর্ণফুলী নামক চাঁদকে ঘিরে তারারূপী জাহাজের খেলা দেখছে আহিত। শাশুড়ি বৌমা কিছুটা দূরে নিরিবিলি সময় কাটাচ্ছে। মিহি একটু পর পর এটা ওটা দেখিয়ে দিচ্ছে আর প্রশ্ন করছে। আহিতও সব প্রশ্নের হাসি মুখে উত্তর দিচ্ছে। পকেটে ফোনটা বেজে চলেছে। আহিত ফোনটা বের করে নম্বরটা দেখে নিল। মুহূর্তেই তার চোখ দুটো দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে। এক পলক মিহিকে দেখে নিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে চাপা স্বর ভেসে আসলো, আসমানি। এই বাড়ির মানুষগুলো খুব অদ্ভুত আঙ্কেল। বিরক্তির শ্বাস ফেলল আহিত। আঙ্কেল? তাকে দেখে আঙ্কেল মনে হয়? দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে যে বলছি নাম ধরে ডাকবি, আবার তুই আঙ্কেল ডাকিস? এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেব, অবাধ্য বেয়াদব। অপর পাশ থেকে রাগী সুরে বলে উঠল, আসমানি। বেয়াদব যখন নিশ্চয়ই, তাহলে বাধ্য হবে না? বয়স কত তোমার?
আর আমি তোমার থেকে কত ছোট জানো? চুপচাপ আমার কথা শোনো, বেশি সময় আমার হাতে নেই। মিসেস নুরি চলে আসবে। আহিস চুপ করে রইল, বাকি কথা শোনার আশায়। অপর পাশ থেকে আসমানি বলে উঠল, আমার মনে হচ্ছে মিসেস নুরি নির্দোষ। সে শুধুমাত্র অনল মাহমুদের হাতের খেলনা। যেভাবে খেলছে সেভাবেই ঘুরছে। এই যে এত ভালোবাসা দেখায় দুজন, অনল মাহমুদের চোখে আমি কখনো ভালোবাসা দেখিনি। বদমাইশ শাড়ি ভেদ করে ফর্সা পেটে নজর দিতে ভুলে না, জানেন? কথাটা শুনেই হাত মুঠো করে নিল আহিস। মেয়ের বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। রাগী কণ্ঠে কিছু বলবে তার আগেই আসমানি বলল, দেখো, বয়সে আমি তোমার ছোট হলেও সম্পর্কে আমি তোমার বড়। সেটা হোক মিথ্যে, সম্মান দিয়ে কথা বলবে। আর এটা বলো না এত ছোট বয়সে ভালোবাসা বুঝি না। আমি যে পরিস্থিতির মাঝে এসেছি, বাস্তবতার চরম কোণগুলো সবই আমার নখদর্পণে। আহিসের রাগ কমে এলো। ভুল বলেনি মেয়েটা। যদি নাই বুঝতো আদিল মাহমুদকে বোকা বানিয়ে তারই বোনকে ভুলিয়ে ভালিয়ে মাহমুদ বাড়িতে ঢুকতে পারতো না। আর না পারতো বাড়ির ছোট ছেলের খোঁজ করতে। না পারতো পাগলটাকে বসে আনতে। আহিস নাটকীয় ভঙ্গিমায় বলল, জি জনাবা, এখন কিসের জন্য ফোনটা দেয়া হয়েছে একটু যদি বলতেন। আসমানি বলে উঠল, ঢং করো না। শুধু তুমি ইমিডিয়েট অনিককে এ বাড়ি থেকে বের করো, না হলে ছেলেটাকে বাঁচানো যাবে না। অনল মাহমুদ প্রতিদিন রাতে কিসের একটা ইঞ্জেকশন দেয় অনিককে, নাকি কোথায় চলে যায় অনিক সেটা নিজেই বুঝে উঠতে পারে না। ও এখন নিজের মুখে আমাকে বলেছে, মিসেস নুরিকে আমি ছেলের জন্য লুকিয়ে কাঁদতে দেখেছি। ভেজাল ছিল না, তার চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি অনিকের জন্য। তবে আমি এটাই বুঝতে পারছি না যে চুপ করে সহ্য করছে কেন সে, কেন তার ব্যবস্থা নিল না কোনো। কথাগুলো শুনে ভীষণ অবাক হয় আহিস। মেয়ে কি বলছে এসব? তার জানার বাইরে আরও কিছু আছে নাকি? অপর পাশ থেকে আসমানি তাড়া দিচ্ছে। আহিস ছটফট করে বলে ওঠে, মধ্যবয়স্ক দারোয়ানটা আমার লোক। লুকিয়ে কথা বলে দিবি তার সাথে। অনেককে বাড়ি থেকে বের করে সেফ জায়গায় রেখে আসার দায়িত্ব তার। তবে নিজেকে বাঁচানোর দায়িত্ব তোর নিজেরই। সাবধানে থাকিস। খুব তাড়াতাড়ি তোকে আমার কাছে নিয়ে আসবো। আসমানি দীর্ঘশ্বাস ফেলে। আহিস দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পায়। মনটা ভার হয়ে আসে তার। অনুশোচনা ঘিরে ধরে। ঠিক তখনই আসমানি বলে ওঠে, আচ্ছা আমি এহেন রাখতেছি, তোমার সাথে পথের কথা বলমু। এইখান নিয়া চিন্তা করবার দরকার নাই, আমি আছি তো, সামলাইয়া নিমু। কথাটা বলেই ফিক করে হেসে দেয় আসমানি। না চাইতেও হেসে ওঠে আহিসও। ফোনটা কেটে দেয়। আহিস হেসেই মিহির হাত ধরে সামনে এগোয়। রিসোর্টে ফিরে যাবে। সন্ধ্যায় নীলাচল থেকে সূর্যাস্তের দৃশ্য দেখে। রাতে চাঁদের আলোয় সময় কাটছে বউ শাশুড়ি। পরিবেশ অতি রোমাঞ্চকর। কাপলদের জন্য হয়তো পরিবেশটা খাপে খাপ, তবে মনিরা সাহেলা বেগমের জন্য খারাপ না। কালকের অসমাপ্ত জীবন গল্প নিয়ে বসেছেন সাহেলা বেগম। মনিরার দিকে তাকিয়ে বললেন, রামজাদা চলে যাওয়ার পর একাই থাকছিলাম আমার বাড়িতে। তবে হয়তো সেটা কিছু মানুষের সহ্য হয়নি। যুবত বয়সে সুন্দরী হওয়ার গ্রামের ডিমান্ড ভালোই ছিল আমার। দেখতাম কিছু ছেলেরা রোজ ঘোরাঘুরি করতো। গ্রামের মানুষ তো আর বাদ বিচার করবে না, তারা মেয়েদের উপর দোষ চাপালেই বাঁচে। তাই চলে গেলাম বাবার বাড়ি। সেখানেও কোনো অসুবিধাই হয়নি আমার। আমার সুখের সংসার, আমার প্রতি রামজাদার ভালোবাসা সবই দেখেছেন তারা। নিয়তি যদি ফাঁকি না দিত, আমার জীবনটাও অন্যরকম হতো। আমার ছোট ছেলেটাকে তারা মাথায় তুলে রাখতো। ভালো পরিবেশ, ভালো খাবার, ভালো কাপড়, সব চাহিদার পূরণ করেছে আমার আব্বা। নানা নাতিদের ভাব ছিল জোড়ায় জোড়ায় একদম। এত সুখের মাঝেও ভালো থাকতে পারিনি শুধু আমি। রামিদা শুধু কল্পনায় ভেসে বেড়াতো। ডাকতো, শালু আয়, এইখানে আয়, চকলেট আনছি তোর লাইগা। ছুটে যেতাম, পেতাম না। রামিজদা হাওয়ায় মিলিয়ে যেত। জাপটে ধরে আগলে রাখতে চাইতাম, পানি হয়ে গড়িয়ে যেত। দিন যেতে লাগলো, আমার অবস্থা খারাপ হতে লাগলো। বেশিরভাগ সময়ই রামিজদার কবরের উপর শুয়ে থাকতাম। জানো, রামিজদা আমাকে এমন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরতো, রাত কেটে ভোর হতো, সকাল গড়িয়ে দুপুর হতো, তবুও ছাড়তো না। কত কথা বলতো আমার সাথে। রামিজদা বিরহে ভুলেই গিয়েছিলাম রামিজদার স্বপ্নের কথা। আমার আব্বা বলল কলেজে ভর্তি হতে। রাজি হলাম না। বুঝাতে বুঝাতে রাজি হলাম। সেখানেও শান্তি নেই। ঘটকেরা বাড়ি এসে বয়ে থাকতো। ছেলের কি হবে না হবে, আমার থেকে তাদের ভাবনাই যেন বেশি। আব্বাই অতিষ্ঠ হয়ে উঠলেন। একদিন কলেজ থেকে বাড়ি এসে দেখি এলাহি কাণ্ড, আমার নাকি আজ বিয়ে। কথাটি আর সাহেলা বেগম বলতে পারলেন না। আহিস এসে বলে উঠল, মা। ছেলের ডাকে থেমে গেলেন সাহেলা বেগম। লুকিয়ে চোখের জল মুছে পিছু ঘুরলেন। বিরক্তিতে চোখ মুচ কুচকে নিল মনিরা। আজও রহস্যটা উদ্ঘাটন হলো না। বেজায় রাগ হলো আহিসের প্রতি। কটমট দৃষ্টি ফেলে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। আহিস ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। যা বাবা, আমি আবার কি করলাম? আমতা আমতা করে মাকে বলল,
রিসোর্টে ফিরতে হবে মা, বেশ রাত হয়েছে। সাহেলা বেগম মনিরার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসলেন। উঠে দাঁড়াতেই মনিরা উঠে দাঁড়ালো। শাশুড়ির হাত ধরে হন হন করে আগে চলে গেল। মনিরার রাগের কারণ ধরতে না পেরে থতমত মুখ নিয়েই হাঁটতে থাকলো আহিস। গুমট কণ্ঠস্বর, আঁখির ভেতরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। যার ঝলকে পড়তে যেতে নিয়েও বিছানার চাদর খামচে ধরল সে। কোথায় গিয়েছিলে তুমি? সারা শব্দ না পেয়ে আপরা আবার বলল, কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে? বেইমানি করছো আমার সাথে? বাঁচতে পারবে? আঁকি খানিক পর সহজ হলো। চুপ থাকা মানে ঘাড়ে তোস্ত আপনা আপনি চাপিয়ে দেওয়া। সে আমতা আমতা করে বলে উঠল, ভুল বুঝতেছেন আপা, আমি গ্রাম দেখতে বাইর হয়েছিলাম। আপরা তাচ্ছিল্য হাসল। খানিক শব্দ আঁখির কানেও পৌঁছল না। ঠাউর করতে পারল না তার সাথে কি হতে চলেছে এখন। আপরা সহজ গলায় বলল, ওকে, ভুল বুঝলাম না, তবে এমন কোনো কাজ করো না যে নিজের মৃত্যু নিজেই ডেকে আনো। আমি কিন্তু ভয়ঙ্করী নারী। ফোনটা কেটে দিয়ে পাশে তাকালো আপরা। ভ্রুকুচকে মীরা তাকেই দেখছে। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই আপরা বলল, তুই কোথা থেকে খবর পেলি? আমার লোক আঁখিকে বড় রাস্তা পার হতে দেখেছে। মীরা বলল। আপরা বলল, তোর লোক? মীরা বলল, কেন? তুই কি আমাকে ঝরাপাতা মনে করছিস? মাটিতে পড়ে একাই গড়াগড়ি খাবো? আমি ডালযুক্ত পাতা। সৈন্য ছাড়া রাজ্যের মূল্য কোথায়? মীরা ফোনটা টিপতে টিপতে আপরার থেকে দূরত্ব সৃষ্টি করলো। আপরা বুঝতে পারল মীরা তাকে এড়িয়ে চলতেই দ্রুত প্রস্থান করলো। সেও আর কিছু ভাবল না। মেয়েটাকে অবিশ্বাস করতে কষ্ট হয়। হাঁটা ধরল আপরা। বিষাতের আকাশের ঘন কালো মেঘের রাজত্ব। যুবতুবু হয়ে আছে হাস্যোজ্জ্বল অনুভূতিগুলো। আনমনে কখন নিজের ঘর পেরিয়ে গেল টেরও পেল না। কারো ধমকানোর শব্দে হুঁশ এলো। আফিফ বলে উঠল, এই যে ভাবুক রানী, কোথাও বসে না হয় কোথাও দাঁড়িয়ে ভাবুন। হাঁটতে হাঁটতে ভাবার সময় কার সাথে না কার সাথে ধাক্কা লেগে যায় বলা যায় না। এমনও হতে পারে দুতলা থেকে নিচে পড়ে গেলেন, তখন আর জীবনে মায়া করতে হবে না। ভৎসনা অপমানে থমথমে হয়ে যায় আপনার মুখশ্রী। চোখ তুলে তাকাইছে। বিরক্তি দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আফিফ মুনতাসির। আপরা ভ্রুকুচকে জবাব দিল, জীবনে মায়া রয়েছে, একবারও বলেছি আপনাকে? আপনার কথা শুনে অন্য কেউ হলে হয়তো এমন কথায় থতমত খেয়ে যেত। মেয়েটাকে পাগলও ভাবতে পারত। জীবনের প্রতিটি মায়া কার না আছে। তবে আফিফের মুখশ্রীতে বিরক্তি ছাড়া কিছুই ফুটে ওঠে না। অবসন্ন কণ্ঠে বলে উঠল আফিফ, বলতে হবে কেন? জীবনের মায়া সবারই আছে। নিজের জীবন না হোক অন্যের জীবন। আপনার জীবনে মায়া নাও থাকতে পারে। আপনার কাছে নিশ্চয়ই প্রিয়জনের জীবনের মূল্য রয়েছে। রয়েছে না? প্রিয়জন আপনাকে ছাড়া ভালো থাকবে? থাকবে না। এই কারণের জন্য হলেও আপনাকে জীবনে মায়া করতে হবে। আপরা স্তব্ধ হয়ে আফিফের কথাগুলো শ্রবণ করলো। প্রিয়জনের পাতায় হাতড়ে হাতড়ে চারটি মুখী সে খুঁজে পেল। একজন তার সাথে রয়েছে বছর দুয়েক, আরেকজন তার বোন। দুজন অত্যন্ত গোপনীয়, যাদের জীবনে মায়া সে করে, খুব করে। তবে কি আজ সে কারো কাছে ভুল প্রমাণ হলো? কারো জীবনে মায়া করা উচিত? মন বলছে নিশ্চিত করা উচিত। আপনার গুমট মুখশ্রী দেখে তাকিয়ে মুচকি হাসল আফিফ। হুট করে আপরা আপন মনে প্রশ্ন করে বলল, আপনার জীবনের মায়া নেই? বুলেটের সম্মুখে বুক পাততে ভয় করে না? আফিফ যেন এই প্রশ্নেরই অপেক্ষা করছিল সাথের মেয়েটির থেকে। আশপাশ নজর ঘুরিয়ে বলল, চলুন কোথাও বসা যাক। আপরা না করতে ইচ্ছে করলো না। উত্তরটা শোনার কৌতূহল তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। মাথা নেড়ে সাই জানিয়ে সেও হাঁটা ধরল। ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে আফিফ আপরাকে অনুসরণ করছে। আপরা গিয়ে বসলো রিসোর্টের সামনে। যথেষ্ট দূরত্ব বজায় রেখে পাশে বসলো আফিফ। নীরবতায় কেটে গেল কয়েক মুহূর্ত। আফিফ নিজের থেকে শান্ত কণ্ঠে বলে উঠল, নিজের জীবনে মায়া সেদিনই শহীদ রেখেছি যেদিন আব্বুর মুখে শুনেছিলাম দেশ আমার সন্তান। মা বাবা যেমন সন্তানকে পরম যত্নে আগলে রাখে, সন্তানের বিপদে আগ থেকে ঝাঁপিয়ে পড়ে সন্তানের ব্যথায় বেশি কষ্ট পায়, তোমাকেও দেশকে আগলে রাখতে হবে। বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের ক্ষতিতে তোমার অন্তর যেন ব্যথিত হবে। শত্রুদের বুক বরাবর গুলি ছুড়তে হবে, তাতে হাত কাঁপবে না। নিজের জীবনে মায়া না করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। গাম্ভীর্যপূর্ণ কথাগুলো আপনার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। শরীর কেমন কাঁটা দিয়ে উঠল। কণ্ঠে দেশের প্রতি শ্রদ্ধা, মায়া, এমন অনুভূতি লোকটা কিভাবে প্রকাশ করে? আফিফ এক পলক আপনার মুখের দিকে তাকিয়ে আবার বলল, সেদিন থেকে গোটা দেশ আমার সন্তান। নিজ সাধ্য মতো আগলে রেখেছি। শত্রুর বুলেটের সামনে বুক পেতেছি। বুলেট শরীর ভেদ করে রক্ত ঝরিয়েছে, থেমে যায়নি। এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আমার দেশের মায়া করি, জীবনের নয়। দেশের মায়াই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি না থাকলে, বিপদে ঝাঁপিয়ে না পড়লে কে পড়বে? হয়তো অন্য অফিসার অবশ্যই আসবে, কিন্তু সে তো আফিফ মুনতাসির নয়।
না সে নুরুল আলম সিদ্দিকীর ছেলে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন মিস আফরা ইবনাথ। দুজনেই চুপ হয়ে যায় কিছুক্ষণ, কয়েক মুহূর্ত। তারপর আফরা আবার বলে ওঠে, যদি আপনাকে বলা হয় মাতৃভূমি, আর না হলে নুরুল আলম সিদ্দিকী, দুজন সম্পূর্ণ দুদিক, আপনি কোনটা বেছে নেবেন? এই কোশ্চেনের উত্তর দিতে হিমশিম খেতে হলো না আফিফের। যেন ঠোঁটের ভাঁজেই আগে থেকে লুকায়িত ছিল উত্তর, প্রশ্নের অপেক্ষা মাত্র। মুচকি হেসে মুনতাসির বলে ওঠেন, আফিফ কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। না নুরুল আলম সিদ্দিকী শিখিয়েছেন, জীবন স্রোতধারায় ভাসতে ভাসতে যদি টের পায় সে মানুষটা আমার মনে একটু একটু করে দেশপ্রেম জাগিয়ে তুলছেন, লয়ালিটি শিখিয়েছেন, সেই মানুষটি দিন শেষে অন্যায়ের নিকট হেরে গিয়েছেন। আফিফ মুনতাসিরের বুলেটের অপরাধীর ভরির ভেদ করতে কণ্ঠবোধ করবে না। তবে প্রশ্ন যদি নুরুল আলম সিদ্দিকী লয়ার, তখন আফিফ মুনতাসির জেনারেল পদ একসাথেই ছেড়ে দিবেন। যে আমাকে জন্ম দিয়েছে, যার বদৌলতে দেশকে ভালোবাসতে পেরেছি, দেশের সেবা করেছি, তাকে যদি বলিদান দিতে হয়, মায়ের মুখে হাসি কেড়ে নিতে হয়, এমন দেশ দিয়ে আমি কি করব? কয়েকদিন দেশের লোক আফিফ মুনতাসিরকে বাহবা দিবে, সম্মানও দেয়া হবে, কিন্তু কিছু সময়ের ব্যবধানে ভুলে যাবে সবাই। ভুলে যাবে আমার ত্যাগকে। কেউ উপলব্ধি করতে পারবে না বাবা হারিয়ে আমার অবস্থা, মায়ের সুখ কেড়ে নিয়ে আমার নত মুখের জ্বালা। বুকের ব্যথা কেউ দেখবে না। নিজের বুকের রক্ত ঝরাতে কার পণ্য নয়, তবে প্রিয়জনের রক্ত আফিফ মুনতাসিরকে অধিক হিংস্র করে তুলে। বলা বাহুল্য, হিংস্র আফিফ মুনতাসির কারোর জন্যই শুভকর নয়, সে হোক আমার সোনার বাংলা, আমার মাতৃভূমি। কথাগুলো শুনে আফরা বলে ওঠে, এতটা পারফেক্ট কি করে? আফিফ বলে ওঠে, পারফেক্ট আমি? হ্যাঁ, কেউ পারফেক্ট হয় না, কোনো না কোনো খুঁত থেকেই যায়। আমি একজন অফিসার, একজন সন্তান হিসেবে যোগ্য হলেও একজন স্বামী হিসেবে সমান যোগ্যতা রাখতে পারবো না, কারণ আমার জীবনে কোনো মেয়ের প্রবেশ ঘটবে না, এটাই একটি খুঁত। আফরা বলে উঠল, নারী বিদ্বেষী। আফিফ বলে উঠল, না, দেশের প্রতি ভালোবাসা। কথাগুলো বলে আফিফ উঠে দাঁড়ায়, বড় বড় পা ফেলে রিসোর্টের ভেতরে ঢুকে পড়ে। গাম্ভীর্যপূর্ণ পায়ের ভাঁজে আফরা বিস্ময় নিয়ে তাকিয়েই থাকে। দেশপ্রেমে আসক্ত এক সৈনিক মন কুটিরে শ্রদ্ধার স্থান নিয়ে দিয়েছেন। দৃষ্টি ঘোরায় আবরা, অদূরের আকাশে চোখ রেখে হুট করে হেসে ওঠে। সেই হাসি কারোর চোখেই পড়ে না, এ যেন ধোয়া হয়ে কুয়াশার মিশে যাওয়া নতুন ভোরের আগমন। স্নিগ্ধ হাওয়া দুলিয়ে দিচ্ছে মন। মনের উচ্চাটনে কোণঠাসা নাদিয়া বলিতে দিল কয়েকদিন ঘুরবে, তবে তার এখন কেন ভয় করছে? মনে হচ্ছে সামনে এগোলেই খারাপ কিছু হবে। সামনেরটা তার জন্য মোটেও সুখকর নয়। চিন্তাগ্রস্ত মন নিয়ে মদের গ্লাসে চুমুক বসায় নাদিয়া। রাতে ঘুম হয়নি, চোখ বন্ধ করে শুয়েছিল মাত্র। কিছুক্ষণ পর পর কেমন শরীরটা কেঁপে উঠত। চোখের পাতায় আহিতের বিরক্ত মাখা মুখশ্রী ভেসে উঠত। সে দৃষ্টিতে ছিল অবজ্ঞা, তার ভালোবাসা নিয়ে ভর্ৎসনা জারি করছে, তাকে অবহেলায় ফেলে রেখেছে মনের বাহিরে। কথাগুলো মনে হতেই যেন নাদিয়ার মস্তিষ্ক চঞ্চল হয়ে উঠল। পুরো এক গ্লাস অ্যালকোহল ঢেলে দিল গলায়। ইদানিং মদ নামক অমৃতের স্বাদ জিহ্বা পায় না। মন তার বিদ্রোহ ঘোষণা করে, নিষ্ঠুর পুরুষকে নিয়ে ভাবতে ব্যস্ত। দরজা খোলার শব্দ, এলোমেলো দৃষ্টি পেলে দরজায় মীরা এসেছে। নাদিয়ার হাতে মদের গ্লাস দেখে মুচকি হাসে মীরা। তাচ্ছিল্য কণ্ঠে বলে ওঠে, একদম খাস মাতাল। মহৎ কাজের জন্য নোবেল তোমারই প্রাপ্য নাদিয়া, একদম যোগ্য অধিকারী। যাই হোক, মাতাল হয়ে পড়ে থাকলে হবে? বেরোবে না? তোমার প্রেমিক পুরুষ তো চলল বউ বাচ্চা নিয়ে। কথাটা শুনেই এতটাই চমকে গেল নাদিয়া যে হাত থেকে মধ্যে গ্লাসটা পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। মীরার হাসি চওড়া হলো, তবে নাদিয়া আকস্মিক রেগে গেল দ্বিগুণ হারে। বউ বাচ্চা মানে? মস্করা হচ্ছে তার সাথে? বড় বড় পা ফেলে মীরা সামনে এসে দাঁড়ালো, কাঁধ চেপে ধরল শক্ত হাতে। মীরার মাঝে ভাবান্তর দেখা গেল না, সে ভাবলেশীনভাবে মুচকি হাসি রেখে দাঁড়িয়ে আছে। নাদিয়া রাগে চেঁচিয়ে বলে উঠল, বউ বাচ্চা মানে? ফাজলামি করো আমার সাথে? ভাবি হয় সেটা ভুলে যেও না, ওই মিহি আইসের ভাইয়ের মেয়ে। বুঝতে পেরেছো তুমি? এক ঝটকায় নাদিয়ার হাতের মুঠো শক্ত করে নেয় মীরা। গম্ভীর দৃষ্টি ফেলে এক পলক বাইরে তাকিয়ে হিসিয়ে বলে ওঠে, ভাবি? হ্যাঁ ভাবি। তা বউ হতে দেরি লাগবে না, বলেছি না? চেঁচাবে না আমার ওপর, খুব খারাপ হবে। আমাকে ঠিকঠাকভাবে চিনতে পারোনি, ওয়ার্নিং দিলাম। এরপর ভুল হলে তোমাকে পাহাড়ের খাদে ফেলতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না, মনে রেখো। পরের কথাগুলো নাদিয়ার কর্ণকুহরে আর পৌঁছাল না। সে তো ডুবে আছে বউ হতে দেরি লাগবে না কথাটাই। তার এত বছরের ভালোবাসা কিছুই না। দুদিনে এক মেয়ে যে ভাবি ছিল, সে এসে তার ভালোবাসা কেড়ে নেবে? নাদিয়া মানতে পারছে না।
মীরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয় নাদিয়া। আর কান্নায় ভেঙে পড়েছে। টপ টপ করে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। বুকের রক্তক্ষরণ বুকের মাঝে লুকিয়ে রাখে। জ্বালাময়ী অনুভূতিগুলো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তাকে। একটা কথাই মনে পড়ে, ভালোবাসা পাপ। দরজায় বাইরে দাঁড়িয়ে মীরা শব্দহীনভাবে হাসতে থাকে। কান্নাগুলো তার বুকে কেমন আনন্দের জোয়ার বয়ে আনছে। গুনগুন করতে করতে হাঁটা ধরে। তোমার প্রেমের টানে না মজিলে সেটাই হয়তো ভালা, বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা। কান্নার মাঝেও মীরার কণ্ঠস্বর কানে পৌঁছায় নাদিয়া। গানটা যেন তাকে তাচ্ছিল্য করে গাইছে মেয়েটি। প্রেমেতে তো 3 বছর আগেই সে পড়েছে, বুঝতে দেরি করে ফেলেছে পীড়িত ভীষণ জ্বালা। প্রতিনিয়ত বুকের রক্তকরণ হয়, অবিরাম অশ্রু হয়ে ঝরে পড়ে। অসার শরীর যে জ্বালাময়ী অনুভূতির চিহ্ন। ভালোবাসা সত্যিই পাপ। ব্যাগপত্র গাড়িতে তুলছিল আহিস। কিছুক্ষণ পরেই তারা নীলাচল থেকে বিদায় জানাবে। মীরা দূর থেকে দেখে এগিয়ে এলো। আশপাশটা ভালো করে পরখ করে কয়েক মুহূর্ত আহিসের ব্যস্ত মুখশ্রী দেখলো। হুট করে কেসে গলা ঝেড়ে বলে উঠল, আপনার মেয়ে কোথায় মিস্টার? আহিস ফট করে মাথা তুলল। মীরাকে দেখে ভ্রুকুচকে এলো অসম্ভব। মেয়েটাকে এসে আপনার সাথে দেখেছে। বিরক্ত হলেও স্বাভাবিকতা বজায় রেখে বলল, রুমে রয়েছে বোধহয়। মীরা বলে উঠল, আর আপনার বউ? বুঝতে পারে না আহিস মেয়েটা কি বলতে চাইছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মীরা মুচকি হেসে বলে ওঠে, মিহি আপনার মেয়ে। মেয়ের মা নিশ্চয়ই আপনার বউ হবে, তাই নয় কি? প্রচণ্ড রাগ হলো আহিসের। মেয়েটা গায়ে পড়ে কথা বলছে আসছে কেন? মতলব কি? তীক্ষ্ণ চোখে মীরার দিকে তাকাতেই মীরা ঠোঁট এলিয়ে হাসল। কেমন যেন মনে হলো হাসিটা আহিসের বুকে লেগেছে। তীক্ষ্ণভাবে তাকিয়ে রয়েছে, চোখে মুখে আশঙ্কা। মীরা হেসেই বলল, আপনাদের 3জনকে একসাথে বেশ মানিয়েছে। ফ্যামিলি হলে খারাপ হবে না। আহিস ভীষণভাবে চমকালো কথাটা শুনে। ফ্যামিলি হলে খারাপ হবে না? কথাটা কোথায় যেন শুনেছিল। মেয়েটাকে তার পরিচিত ঠেকছে কেন? কে এই রমণী? ভাবতে পারল না আহিস। আহিস এক প্রকার ছটপটিয়ে হন্তদন্ত হয়ে পকেট থেকে মানিব্যাগটা বের করলো। বেনি করা মেয়েটা তার দিকেই মিষ্টি হেসে তাকিয়ে আছে। হাসিটার কত মিল! এমন মিল হতে পারে? হিসেব মেলাতে মেলাতে আহিস অতীতে ডুবে গেল। কেউ একজন ঠিক এভাবেই বলেছিল, আমাদের দুজনকে একসাথে বেশ মানিয়েছে। ফ্যামিলি হলে খারাপ হবে না। চোখ ভিজে আসে তার। কোঠরের কালো মণির আশেপাশে সাদা অংশটা কেমন লাল হয়ে আসে। চোখ মুখ শক্ত করে নেয় আহিস। ঠোঁট কামড়ে নিজেকে ঠিক রাখার প্রয়াস চালায়। সফলও হয়, তবে দেরিতে। আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার ছিল নাকি অভিযোগ। বড়সড় ঘর, সারি সারি চেয়ার সাজানো। একটা বড় টেবিলে পানির বোতল, এলোমেলো কাগজপত্র। একপাশে পড়ে আছে রিমোট। দেয়ালে বড় সাইজের একটি টিভি। ঘরের আসবাবপত্র বলতে এগুলোই দেখা যাচ্ছে। চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে আদিল। চোখে মুখে গাম্ভীর্য, অদ্ভুত রাগী ভাব, দৃষ্টি সাদা ফ্লোরে। সামনে দুটো লোক ইশারায় কথা বলে যাচ্ছে। একে অপরকে শোনাচ্ছে নিজের ভঙ্গিমা। আদিলের দৃষ্টি নিচের দিকে থাকলেও ব্যাপারটা আদিলের অজানা নয়। সময় দিচ্ছে তাদের। মিনিট দুয়েক পেরিয়ে যেতেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, একে অপরের মতামত জানা হয়েছে, এবার আমি কিছু বলি? চমকালো দুজন। ধরা পড়ার ভয়ে মাথা নিচু করে চুপ করে রইল। আদিল তাচ্ছিল্য হেসে বলল, তা কি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন? ব্যবসায় এবার দুজন একসাথে করবেন, না মাহমুদে বয়কট করবেন? শান্ত কণ্ঠস্বর, তবে যে ঝড়ের ইঙ্গিত দুটো লোক ঠাউর করতে পেরে কাচুমাচু করতে লাগলো। ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারছে না। আদিল মাহমুদ বলুন, না বলা পর্যন্ত সে কথা বলা অধিকার তাদের নেই। আদিল আবারও বলল, তার ডিলার কত টাকা বেশি দিবে বলেছে? $1000। জীবনে মায়া নেই? আপনাদের সাহস দেখে আম ইমপ্রেস। বেশ ভালো লাগলো। তবে এমন সাহস যে ভুল জায়গায় দেখানো হয়েছে। এবার চোখ দুটো তুলে দুজনকে পরখ করলো আদিল। দুজনেই কিছু বলার গড়িমসি করে চুপ করে যাচ্ছে। এবার আর দৃষ্টি নত করল না আদিল। অভিজ্ঞদের মতো বলে উঠল, বিড়াল ভাত পেয়ে খুশি হওয়ার বদলে যখন মাছের আশা করে তখন ওটা তার অধিকার। কিন্তু মাছ ডিঙিয়ে যখন মাংসের আশা করবে তখন তাকে বলা হয় লোভ। হ্যাঁ, লোভ নয়। সে তো নিজের জিহ্বাকে বিশ্বাস করতে পারেনি। ভিন্ন স্বাদের আশায় নাচতে নাচতে চলে গেছে। তবে সে কি জানতো ভিন্ন স্বাদে মেশানো বিষের কথা? বিষের কথা শোনা মাত্রই একজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদিলের পায়ের কাছে বসে অনুরোধ কণ্ঠে বলে উঠল, স্যার, ভুল। লোকটি দুটো শব্দের বেশি আর উচ্চারণ করতে পারল না। তার আগেই উত্তপ্ত বুলেটের কণ্ঠনালী ভেদ করে থামিয়ে দিল তাকে। পাশের লোকটি থরথর করে কাঁপলেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর সাহসই করেনি।
না সাহস করেছে মুখ ফুটে কিছু বলার। একে তো দুজন চুক্তি ভঙ্গ করে অন্য কারোর সাথে ডিল করতে যাচ্ছিল, মাহমুদদের নিয়ে নানান কথা কানাঘুষা করেছে। তার উপর আদিল মাহমুদের সামনে বসে তারই করা নিয়ম ভঙ্গ করে কথা বলেছে। সিংহ কি মাংসের গন্ধ পেলে চুপ করে বসে থাকবে? ঠিক হামলে পড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এখানেও ঠিক তাই হলো। আদিল এখানে নিজের রাগ দমিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। সেই নিষ্পিস করা হাতকে ভুল দ্বারা জাগিয়ে তুলল, চরম ভুল। এখন জীবন দিয়ে পস্তাতে হচ্ছে। আদিল লোকটার কাঁধ বরাবর পা ডেকে দ্বিতীয় লোকটার দিকে তাকালো। মুচকি হেসে ধাক্কা দিতেই লুটিয়ে পড়ল রক্তাক্ত দেহটা। সাদা ফ্লোরটা রক্তিম হয়ে উঠেছে কয়েক মুহূর্তেই। চুপচাপ শব্দহীন কেটে গেল কিছু সময়। হুট করেই আদিল সহজ গলায় বলে উঠল, বেরিয়ে যান, পিছু ফিরবেন না। প্রস্তুত হন রাতের জন্য। লোকটির সাথে সাথেই মাথা নিচু করে উঠে দাঁড়ালো। একবারও পিছু না ফিরে সুরসুর করে হেঁটে বাইরে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল যেন বাইরে এসে। আদিল লোকটার হাঁটার গতি দেখে হাসল কিছুক্ষণ। তারপর নিচে পড়ে থাকা মৃতদেহটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, আদিল মাহমুদকে চিনতে ভুল করা মানে সবচেয়ে বড় ভুল এবং আফসোস। আমার গুহায় থেকে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র। ইস, বড্ড আফসোস হচ্ছে না? দুটো গাড়ি এসে পরপর থামলো থানচি বাজারে। গাড়ির কাজ এখানেই সমাপ্ত। এরপরের পথ টার্নিং করতে চলতে হবে। প্রথমেই নেমে এলো আহির। পেছনে এসে জানালা গড়িয়ে মাথা ঢুকিয়ে কিছুক্ষণ কথা বলল। কোনো দিক না তাকিয়ে চলে গেল গাইড নিতে। থানচি থেকে গাইড নেওয়া বাধ্যতামূলক। তবে তার মুখে কেমন আশঙ্কার ছাপ ছিল, হয়তো এতটা পথের জন্য। দ্বিতীয় গাড়ি থেকে নেমে এলো জিয়াউল। বসকে অমান্য করেই এসেছে। সে থাকতে কেন তার বস নেমে গাইড খুঁজবে? গাড়িটা অদৃশ্য হওয়া পর্যন্ত হাঁটতে লাগলো সে। যতক্ষণ দেখলো তাকে দেখা যাবে না, গাড়ি থেকে তখন পকেটের ফোনটা বের করে ফোন দিল। জিয়াউল বলল, স্যার, ম্যাম পৌঁছেছে। নুরুল আলম সিদ্দিকী কয়েক সেকেন্ড চুপ রইলেন। চাপা সুরে বললেন, পৌঁছেছে মানে? আমাকে প্রশ্ন করছো তুমি? তোমরা কি পাঠিয়েছো? পৌঁছাবে কেমন করে? থতমত খেয়ে গেল জিয়াউল। নিজ হাতে গাড়িতে উঠিয়ে দিয়েছে। বড়সড় ঢুক গিলল সে। চটপট করে বলল, স্যার, আমি তো নিজের হাতে গাড়িতে বসিয়ে দিয়েছি। পৌঁছাবে না কেন? রাগে চোয়াল শক্ত হয়ে এলো নুরুল আলম সিদ্দিকী। যেটা ভেবেছিল সেটাই হয়েছে। গলা উঁচিয়ে বলে উঠল, জলদি গাড়ি ট্র্যাক করো। আফিফকে জানানোর প্রয়োজন নেই। চিন্তায় ভুল করে বসবে। জিয়াউল বলল, ক্ষমা করবেন স্যার, ছোট স্যার চিন্তায় ভুল করার মানুষ না। তাকেই জানাতে হবে, না হলে গোলমাল হয়ে যাবে। আমি রাখছি স্যার। ফোনটা কেটে দিয়ে দৌড়তে শুরু করলো জিয়াউল। মাথা কাজ করছে না। তাদের লোকের কাছেই তো পাঠিয়েছিল। তাহলে এখনো পৌঁছাবে না কেন? ড্রাইভিং সিটে বসে ফোনটা টিপছিল আফিফ। জিয়াউলে দৌড়ে আসার খানিক বিচলিত হয়। কেমন উদ্ভ্রান্ত লাগছে ছেলেটাকে। প্রশ্ন করার সুযোগ পায় না। তার আগে জিয়াউল হাঁপাতে হাঁপাতে বলে ওঠে। জিয়াউল বলে উঠল, স্যার, আন্টি তো পৌঁছায়নি এখনো। ড্রাইভারও ফোন ধরছে না। কিঞ্চিত বিচলিত হলেও নিজেকে সামলে নিতে সেকেন্ড সময় লাগলো না আফিফের। আদেশ কণ্ঠে বলে উঠল, সেসব ভাবতে হবে না তোমাকে। তুমি এখন যে কাজে এসেছো সেদিকে মন দাও। আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুটা অবাক হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল জিয়াউল। তারে চুপ থাকা মানে কামিনী বেগম সেফ। আবার ফোনে মনোযোগ স্থাপন করলো আফিফ। হর্নের শব্দ। তীব্র বেগে ছুটে আসা বাইক হঠাৎ থেমে যায়। পরপর তিনটা বাইক থামতেই শব্দ দূষণে আফিফের মুখশ্রীতে বিরক্তির ছাপ ফুটে উঠল। কপালের ভাঁজ ফেলে বাইকের দৃষ্টি ফেলতেই কপালের ভাঁজটা আর রইল না, মিশে গেল অবাকের আড়ালে। এক প্রকার সম্মোহিনী হয়েই নেমে এলো গাড়ি থেকে। তিনজন মেয়ে বাইক রাইড করে পাহাড়ি রাস্তায় আসা কম ব্যাপার নয়। যদিও ছেলে মেয়ের মধ্যে তেমন পার্থক্য আফিফ করে না, তবে মেয়েগুলোর মধ্যে নিজের মাকে দেখে কেমন প্রতিক্রিয়া করবে সে বুঝে উঠতে পারে না। তার কি অবাক হওয়া উচিত, নাকি রাগ করা উচিত? মিনিটখানেক সময় গেল এইভাবেই, তবে সমাধান পেল না। কামিনী বেগম এখন আর শাড়িতে আবৃত কোনো বাঙালি বউ নয়, বরং বাইক রাইডারদের মতো পোশাক আশাক পরে যুবতী হয়ে গেছে। যদিও আফিফ তার মায়ের বয়স অনুমান করতে পারে না, সুস্বাস্থ্যের অধিকারী কামিনী বেগম যে স্বামীর পাল্লায় পড়ে এক্সারসাইজ করত বা করে তা আফিফের জানা। শাড়ির আড়ালে লুকিয়ে থাকা যোদ্ধা মাটাকে দেখা হয়নি। আফিফের চোখ মুখে মুগ্ধতা ছড়িয়ে গেল। তার মনে হলো সে পাশে দাঁড়ালে কেউই বিশ্বাস করবে না এই মহিলার ছেলে সে। নিজের ভাবনায় নিজেই হাসলো আফিফ। ছোট ছোট পা ফেলে এগিয়ে যাওয়ার আগে গলায় ক্যামেরাটা জড়িয়ে নিল। কামিনী বেগম বাইক থেকে নামতেই হেলমেটটা খুলে দাঁড়িয়ে আছে। আফিফকে এখনো চোখে পড়েনি। যখন পড়ল কিছুটা ভয় খেলে গেল তার। রাগ করবে না তো? আফিফ দূর থেকে মায়ের দিকে ক্যামেরা তাক করে গলা উঁচিয়ে বলে উঠল, আমা পোজ। কামিনী বেগম সাথে সাথেই কয়েকটা পোজ নিয়ে নিলেন, যেন আগে থেকেই তৈরি ছিল। আফিফ কাছে এসেই বলে উঠল, মিসেস নুরুল আলম সিদ্দিকী, দেখছি বেশ মস্তিতেই আছেন। যুবতী হওয়ার কারণ কি?
লজ্জায় রক্তিম হয়ে উঠল কামিনী বেগমের মুখশ্রী। পাশেই আফরা ও মীরা নাদিয়া দাঁড়ানো। আফরা বাদে দুজনের মুখশ্রীতে অবাকতা। মায়ের লজ্জারাঙা মুখ দেখে আবিব হেসেই বলল, উপস আম্মা, আমার সামনে লজ্জা না পেয়ে এমন লজ্জা আবুর সামনে পেয়েও। তাহলে দেখবে মিসেস নুরুল আলম সিদ্দিকী ডিউটির জোরাঞ্জলি দিয়ে তার মিসেসকে পাহারা দিতে শুরু করবে। কথাগুলো আফিফ বলেই শব্দ করে হেসে উঠল। কি প্রাণবন্ধ লাগছিল তাকে। কামিনী বেগম হালকা হেসে ছেলের কাঁধে চাপড় বসালেন। মা ছেলের খুনসুটি বেশ উপভোগ করছিল আফরা। মায়ের থেকে নজর ঘুরিয়ে আফিফ তাকায় আফরার দিকে আর বলে ওঠে, মিস আফরা, আম্মুকে পেলেন কোথায়? আফরা বলে উঠল, রেডি হচ্ছিলাম, উনি আসলো রুমে। প্রশ্ন করার কোনো উত্তরই আসলো না। তখন অফার করলাম আমাদের সাথে যাবে, রাজি হয়ে গেল, ব্যাস চললাম চারজন। তবে উনি যে আপনার মা সেটা জানতাম না। চোখ ছোট ছোট করে তাকালো মীরা। গড় গড় করে মিথ্যে বলল এই মেয়ে। অচেনা একজনকে সাথে নেওয়ার ভুল সে আপরা করবে না, সেটা জানে সে। মীরা চাহনিতে চোরা হাসলো আপরা। মীরা বলল, আপনার ছেলেকে যেহেতু পেয়েছেন এবার আমরা আসি। আপনাকে খুব ভালো লেগেছে আমাদের, রাইড খুব এনজয় করেছি। বিরক্ত হলো আপরা। এই মেয়ে আগ বাড়িয়ে পাকনামি করতে আসছে। আফিফের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে মিসেস কামিনী গেলে আপনার কোনো আপত্তি থাকার কথা নয় নিশ্চয়ই। প্রথমত আমরা ওনাকে আপনার মা হিসেবে জানতাম না, আর দ্বিতীয়ত আমাদের না দেখা হলে আপনি জানতেই পারতেন না আপনার মা আমাদের সাথে। তৃতীয়ত আমি চাইছি জার্নিটায় মিসেস কামিনী আমাদের সাথে থাকুক, কিন্তু আপনি নয়। কথাটা শুনেই আফিফ হাসলো, ঠোঁট হেলিয়ে হাসলো। উদ্দেশ্যহীনভাবে কাছাকাছি দাঁড়ালো আফরার। খানিক ঝুঁকে ফিসফিস করে বলল, অবশ্যই আপত্তি নেই। প্রথমত ওনারা কেউ না জানলেও আপনি ঠিকই জানতেন কামিনী বেগম আমার মা। দ্বিতীয়ত আমাদের না দেখা হলেও আমার কানে পৌঁছাতো আমার মা আপনার সাথে আছে। দ্বিতীয়ত আমি চাইছি জার্নিটায় মিসেস কামিনী আপনাদের সাথে থাকুক, তবে আমি নয়। কথাটা শোনা মাত্রই আবরা বিব্রত বোধ করল। লোকটা ধুরন্ধর। আফিফ গলা কেটে সবার দৃষ্টি আকর্ষণ করল। মুচকি হেসে বলল, ওকে, আই অ্যাংরি, হ্যাপি জার্নি। তবে একটাই রিকোয়েস্ট, মিসেস কামিনী বেগম কেমন থাকবে জানি না, তবে আফিফ মুনতাসিরের মা যেন ঠিক থাকেন। কথাগুলো বলে আর দাঁড়ালো না আফিফ। জিয়াউলকে দেখে এগিয়ে এলো। গাড়ি থেকে প্রয়োজনীয় মালামাল বের করে পিঠে চাপিয়ে নিয়ে এক পলক পেছনে তাকালো। কামিনী বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার ছেলের দিকে। বিশ্বাসই হচ্ছে না আফিফ তাকে অচেনা কারোর হাতে ছেড়েছে। মায়ের দৃষ্টিতে আফিফ দুর্বোধ্য হেসে আফরাকে বাই জানালো। থতমত হয়ে বাই জানাতেও ভুলে গেল আফরা। ছেলেটা ব্যবহার আজীব লাগছে। বাবার হাত ধরে মেয়ে হাঁটছে। মনিরার খুব ইচ্ছে করছে মিহির হাতরা নিজের মুঠোয় নিয়ে শূন্যতাটাকে পূর্ণতা দিতে, সাময়িক পূর্ণতা যে তাকে অসীম সুখ দেবে। সাহসে কুলায় না তা। চুপচাপ দৃষ্টি সরিয়ে নেয়। সেই সাহস মিহি এক ছুটে করে ফেলে। পেছনে ঘুরে মায়ের হাত ধরে আহিসের বরাবর দাঁড় করিয়ে দেয়। থতমত খেয়ে যায় মনিরা। আহিস ভাবালিশভাবে হাঁটতে থাকে। মনের কোণে পাহাড়ি বাতাসের ঢল নেমে আসে রঙিন অনুভূতি নিয়ে। মনিরা কিঞ্চিত সময় আহিসকে দেখে হাঁটায় মন দেয়। অর্ধপর্চা অর্ধনগ্ন লাশ, মাছি ভন ভন করছে সারা শরীরে। কি বিশ্রী এক গন্ধ। খানিক দূরে দাঁড়িয়ে আছে আদিল, মুখে মাস্ক, চোখে কালো সানগ্লাস। কেউ মুখের ভাবাবেগ ঠাউর করতে পারছে না। লাশের আশেপাশে কয়েকজন সাদা অ্যাপ্রন পরা লোক বসে আছে, খুঁটিয়ে দেখছে লাশটাকে। কপালে একপাশে কি যেন লেখা। একজন দেখেই দৌড়ে এলো আদিলের কাছে, দৃষ্টিনত। বলল, স্যার, লাশের কপালে কিছু একটা লেখা আছে, আপনি দেখবেন নাকি? আমি বলবো। আদিল কোনো উত্তর দিল না, হনহনিয়ে এগিয়ে গেল। কাছাকাছি যেতেই বিশ্রী গন্ধটা নাকে মুখে ঢুকে গেল যেন। নিঃশ্বাসটা আটকে রেখে কিছুটা ঝুঁকে সানগ্লাসটা খুলে নিল আদিল। মাঝারি অক্ষরে কিছু লেখা, লোহা পুড়িয়ে খুদাই করেছে। মুচকি হাসল আদিল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে পিছিয়ে এলো আর গম্ভীর কণ্ঠে নির্দেশ করল, পাহাড়ের বুকে চাপা দিয়ে চুপচাপ ক্ষণিকের স্মৃতিটুকু মুছে ফেলবেন। কথাটা বলেই কিটকিটিয়ে হেসে উঠল আদিল আর প্রস্থান করল। ঘরে ঢুকে মাস্ক খুলেই ওয়াশরুমে ঢুকে পড়ল আদিল। গোসল না করলে এই গন্ধ নাক থেকে সরবেই না মনে হয়। গোসল করে সারা রুমে সুগন্ধি ছড়ালো। তারপর ইজি চেয়ারে বসে খানিকক্ষণ চুপ থেকেই সিগারেটের প্যাকেট থেকে সিগারেটটা বের করলো। আপন ভাবনায় ব্যস্ত থেকে ধরানোর সুযোগ পেল না। নেত্র পল্লবে ভাসছে দুটো লাইনের লেখাটা। আদিল বিড়বিড় করে লাইনগুলো আওড়ালো, আমি সাদা কন্যা, ভাষায় রক্তের বন্যা। কে হতে পারে? আদিল এক ছুটে ধরতে পারল না। কন্যা আছে বলেই নিমিষেই মেয়ে ধরে নেওয়া মস্তিষ্ক তার নয়। আদিলের মনে হচ্ছে খেলাটা আবার সত্যিই জমে উঠেছে। এখন গভীর রাত, চারপাশ অন্ধকারে নিমজ্জিত। খোলামেলা স্থান হওয়ায় চাঁদের আলো খানিক হলেও পৌঁছেছে। মাঝারি সাইজের এক তাঁবু, চারজনের ছোটখাটো দেহটা ঠিক চলে যাবে। কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়েছে আবরা। কামিনী বেগম তাঁবুর কাজ ঘেঁষে বসে আছেন। সময়টা তার এতটা ভালো যাচ্ছে যে সে বান্দরবানে রয়েছে সেটা তিনি ভুলেই গেছেন।
ফোন নিয়ে একদিক থেকে আরেক দিকে ছুটে চলেছে নাদিয়া। বিশেষ প্রয়োজন, তবে নেটওয়ার্ক চলছে না। মীরা তাঁবুতে চুপটি করে শুয়ে আছে, মুখটা বেশ গম্ভীর। তার কেবলই মনে হচ্ছে আপনার তার কাছে গুরুত্বপূর্ণ কিছু লুকিয়েছে। সেটা কি সেটা ধরতে পারছে না। সন্দেহের বসে প্রশ্ন করার স্বভাবও তার নেই। মনে খচখচনিটা যাচ্ছে না। আপনার আস্তে আস্তে পা ফেলে কামিনী বেগমের পাশে বসলো। কামিনী বেগম এক পলক তাকিয়ে মুচকি হাসলেন। আপনার প্রশ্ন করলো, আপনার অসুবিধা হচ্ছে না তো অপরিচিত তিনটে মেয়ের সাথে থাকতে? কামিনী বেগমের হাসি চওড়া হয়। হাত বাড়িয়ে আঁকড়ে ধরে আপনার হাত। আপনার বুঝে যায় উত্তর, তবে মাথায় আসে না এ পর্যন্ত একটা কথাও কেন বলেনি কামিনী বেগম। ব্যাপারটা এখন সন্দেহের পর্যায়ে চলে গিয়েছে। আপরা আবার বুদ্ধি করে বলে ওঠে, আপনার ছেলের কথা মনে পড়ছে না তো? কামিনী বেগমের হাসিটা স্থিরতা কিছুটা ঢেকে যায়, অন্ধকার হয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থাকে, কথা বলে না। আপরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই কামিনী বেগম প্যান্টের পকেটে থেকে নোটপ্যাড বের করে জলদি হাতে কিছু লিখে আপনার সামনে ধরতেই আপনার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। সুন্দর বিন্যস্ত হাতের লেখা। কামিনী বেগম বলে ওঠেন, আমি কথা বলতে পারি না, তবে বাবা মা কখনোই ভুলতে পারে না সন্তানকে। আপনার মনে হচ্ছে সে অন্ধকার দেখছে। এত তথ্য জোগাড় করেছে, এটা কোনোভাবেই বুঝতে পারেনি। কামিনী বেগমের কুচকানো ভ্রু দেখে নিজেকে স্বাভাবিক করে নেয় আফরা। আফরা কিছু বলবেই তার পূর্বেই বিকট আওয়াজ ভেসে আসে। দৃষ্টি চলে যায় শূন্যে। মাটি থেকে খুব বেশি উঁচুতে নয়, বিমান ছুটে যাচ্ছে। আফরা কিছুক্ষণ তাকিয়ে রইল। হুট করেই গলা উঁচিয়ে বলে উঠল, এবার অন্তত তাঁবু থেকে বের হ। তোর খুশি তো চলে এলো। খোঁজাটা বেশ ধরতে পারল মীরা, তবে উত্তর করল না। না বাইরে গিয়ে দেখার স্বাদ জাগলো। চুপটি করেই পড়ে রইল। আপরা উত্তরের আশা না করেই বরং এক পলক জ্বলন্ত চোখে শূন্যের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। কামিনী বেগম কিছুই ধরতে পারলেন না, চুপ করেই রইল। শব্দহীন কাটতে থাকলো সময়। চারটে মানুষের মনে ভিন্ন ভিন্ন ভাবনা, তবুও যেন ভাবনাগুলো সমাপ্ত একটাই মাত্র শিকড়েই। চলন্ত বিমান থেমে যায় জঙ্গলের মধ্যভাগে। বেল পরিহিত আদিল দক্ষতার সহিত নেমে আসে পাহাড়ের চূড়ায়। পরপর তিনটে লোক নেমে আসতেই বিমানটা যেদিকে থেকে এসেছিল সেদিকেই ঘুরে যায়। ঢেউ তীরে বাড়ি খেয়ে সাগরে ফিরে যাওয়ার মতো ব্যাপারটা। হয়তো ঢেউয়ের মতো আবারও কোনো আধুনিক যন্ত্র উড়ে এসে বাড়ি খাবে পাহাড়ের চূড়ায়। চূড়া থেকে নামতে কোনো অসুবিধাই হলো না তাদের। ট্র্যাকিং শু অদ্ভুত শব্দ করে চলছে আগাছা মিশ্রিত অরণ্যের ভাঁজে। কারোর মুখে কোনো শব্দ নেই। নির্দিষ্ট এক রাস্তায় আসতেই লোকগুলো আদিল থেকে আলাদা হয়ে গেল। একাকিত্বকে বরণ করে আদিল এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে আগুনের ফুলিঙ্গ দৃষ্টিতে ধরতেই ঠোঁটের ভাঁজে অদ্ভুত হাসি খেলে গেল। আর একটু এগোতেই দৃশ্যমান হলো তিনজন নারীকে। দূরত্ব বজায় রেখে আপন খেয়ালে বসে আছে। চারপাশ নজর ঘুরালো আদিল। কাঙ্ক্ষিত নারীটিকে সে দেখতে পাচ্ছে না কোথাও। তাঁবুটা চোখে পড়ল। কারোর দিকে না তাকিয়েই হন হন করে তাঁবুর ভেতরে ঢুকে পড়ল সে। চমকে গেছেন কামিনী বেগম। নাদিয়ার চোখে মুখে ভয়, অবাকতা। আপরা ভাওয়ালেস ভাবে তাকিয়ে রইল তাঁবুতে দুলতে থাকা অংশের দিকে। নাদিয়া সম্মতিতে ফিরতেই ছটপট করে উঠল। ভয় মিশ্রিত কণ্ঠে বলল,